আচ্ছা, তো আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এটা এমন একটা টপিক, যে টপিক সম্পর্কে কম আর বেশি সবারই আইডিয়া আছে। তো এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না, আজকের টপিকটা বুঝতে খুব একটা সমস্যা হবে না ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই। তো আমি প্রথমে আমাদের নাম্বার সিস্টেমে একটু ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, আসলে আমাদের ম্যাথমেটিক্সে আমাদের যে নাম্বারগুলো আমরা দেখতেছি, এগুলো আসলে সময়ের প্রয়োজনেই আসছে। এগুলো কি সময়ের প্রয়োজনেই আসছে? মানুষের জীবন যত সিম্পল ছিল তখন নাম্বার সিস্টেমটাও সিম্পল ছিল। মানুষের জীবন যত দিনে দিনে কি হয়েছে, কমপ্লেক্স হয়েছে, তো মানুষের সমস্যাগুলো কমপ্লেক্স হয়েছে। তো সমস্যাগুলো কমপ্লেক্স হওয়ার পরে এগুলোকে সলভ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার সিস্টেম আমাদেরকে কি করতে হয়েছে, আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার ইন্ট্রোডিউস করতে হয়েছে। তো নর্মালি চিন্তা করেন, 2-2.5 বছর আগের কথা চিন্তা করেন। তখন আমরা, আমাদের যারা মানুষ ছিল, তখন তাদের অ্যাকচুয়ালি কোন সংখ্যাগুলো তাদের রিয়েল লাইফের সমস্যাগুলো সমাধান করতো। আপনারা বুঝবেন যে তখন ন্যাচারাল নাম্বার দিয়ে কিন্তু তাদের রিয়েল লাইফের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যেত। অর্থাৎ 1, 2, 3, 4 এই জাতীয় যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দিয়ে তাদের সমস্যাগুলো তারা সমাধান করতে পারতো। তারা তো ভাই 2-2.5 বছর, 2,500 বছর আগে মেষ বা ছাগল চড়াইতো। তো এই ছাগল চড়ানোর ক্ষেত্রে তাদের ছাগলের সংখ্যাটা গণনা করা লাগতো, কয়টা ছাগল নিয়ে চড়াইতে গেলো, আবার কয়টা ছাগল নিয়ে বাসায় ফিরলো। মাঝখানে যাতে ছাগলের নাম্বারটা যাতে কোনো 19-20 না হয়, এই জিনিসটাই আর কি কি করা লাগতো, জাস্ট চেক করা লাগতো। তাহলে তাদের লাইফের তো অনেক সিম্পল ছিল, তো তাদের ক্যালকুলেশনের জন্য শুধুমাত্র কি ন্যাচারাল নাম্বার দিয়ে বা এই গণনার কাজে আমরা অ্যাকচুয়ালি কোন নাম্বারটা ইউজ করি, গণনার কাজে কিন্তু আমরা ন্যাচারাল নাম্বার ইউজ করি। সেই ন্যাচারাল নাম্বার দিয়েই কিন্তু তারা তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারতো। তো ডে বাই ডে যখন মানুষের লাইফ কমপ্লেক্স হইলো, তখন দেখা গেল মানুষ টাকা ধার দিচ্ছে। হ্যাঁ, তো আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা ধার নিলাম। কয় টাকা ধার নিলাম? 100 টাকা ধার নিলাম। তাহলে আমার কাছে বর্তমানে কয় টাকা আছে? আমার কাছে বর্তমানে হচ্ছে -100 টাকা আছে। সরি, আমার 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 কাছে কোনো টাকা নাই, বরং আমি, আমার কাছে অন্য কেউ 100 টাকা পাবে, তার মানে আমার কাছে কয় টাকা আছে? -100 টাকা আছে, রাইট? তাহলে পরবর্তীতে দেখা গেল ঋণ, কেউ যখন ঋণ নেয়, এই ঋণের কনসেপ্টটা বোঝানোর জন্য নেগেটিভ সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। সংখ্যাগুলোকে আমরা তখন নেগেটিভ দিকেও বাড়ানো শুরু করলাম, সংখ্যাগুলো নেগেটিভ দিকে বাড়াইলাম, এরপর জিরোকেও নিয়ে আসলাম সংখ্যা নাম্বার সিস্টেমের মধ্যে। তো এইভাবে আমাদের বিভিন্ন নাম্বার সিস্টেম কিন্তু আমরা পাইছি। ন্যাচারাল নাম্বার ছিল, পরে আমাদের সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আমরা কি নিয়ে আসলাম, পূর্ণ সংখ্যা নিয়ে আসলাম। -3, -2, -1, 0, 1, 2, 3, আবার এখানে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই যে পূর্ণ সংখ্যা নিয়ে আসলাম। তারপর আমরা দেখলাম একটা আম দুইটা ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে একজন কয়টা করে আম পাবে? এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা দেখলাম যে তাহলে তো আমাদের ভগ্নাংশ সংখ্যাও প্রয়োজন হলো। সো ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা সবাইকে নিয়ে আমরা একটা সংখ্যা বানাইলাম, মূলদ সংখ্যা বানাইলাম P/Q আকৃতির সংখ্যা নিয়ে। ঠিক আছে, P/Q আকৃতির সংখ্যা যেখানে Q ইজ নট ইকুয়াল টু 0, এই আকৃতির সংখ্যাগুলো নিয়ে আমরা কি বানাইলাম, মূলদ সংখ্যা বানাইলাম। এরপর আস্তে আস্তে অমূলদ সংখ্যা আসলো। এরপরে আপনারা জানেন যে কি আসলো, তারপরে কমপ্লেক্স নাম্বারও বর্তমানে। আচ্ছা, সবগুলো সংখ্যাকে নিয়ে এই যে ন্যাচারাল নাম্বার জেড, কিউ, কিউ প্রাইম, এই কিউ আর মূলদ আর অমূলদ এদের ইউনিয়ন করলে আমরা কি পাচ্ছি, মূলদ আর অমূলদের ইউনিয়ন করলে আমরা কি পাচ্ছি, রিয়েল নাম্বার পাচ্ছি। রিয়েল নাম্বারকে প্রকাশ করার জন্য আমরা কি করি, একটা রিয়েল লাইনের সাহায্য নিই, একটা সংখ্যা রেখার সাহায্য নিই। এই সংখ্যা রেখার মধ্যে যতগুলো সংখ্যাকে আটানো সম্ভব, সবগুলো সংখ্যাই হচ্ছে কি কি আমার রিয়েল নাম্বার। তারপরে আমাদের লাইফ আরো কমপ্লেক্স হলো, তখন আমরা কি করলাম, আরো কমপ্লেক্স ইকুয়েশন সলভ করার জন্য আমরা কমপ্লেক্স নাম্বারকে ইন্ট্রোডিউস করলাম। এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা কলেজের আলোচনার মধ্যে আমরা আনবো, কমপ্লেক্স নাম্বারের আলোচনাটাও থাকবে, স্কুলের মধ্যে কমপ্লেক্স নাম্বারের আলোচনাটা নাই। যাই হোক, তা আমরা বাস্তব সংখ্যার একটা ক্রোনোলজি আমি আমার মতো করে বললাম, জিনিসটা পুরোপুরি অ্যাকুরেট না, বাট আপনারা বোঝার সুবিধার্থে আমি গল্পের মতো করে বললাম আর কি। যে মানুষের প্রয়োজনে মানুষ নাম্বার সিস্টেমটাকে ডেভেলপ করছে, আস্তে আস্তে বিভিন্ন সংখ্যা বাড়াইছে। ঠিক আছে, তাহলে এই বাস্তব সংখ্যার বিষয় আমরা বুঝলাম। এখন এইখানে যে বাস্তব সংখ্যার মধ্যে যে বিভিন্ন সেট আছে, বাস্তব সংখ্যার বিভিন্ন সাবসেট আছে,
ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যার একটা সাবসেট, জেড একটা সাবসেট, কিউ একটা সাবসেট, কিউ প্রাইম একটা সাবসেট। এদের রিলেশনটা আমাদের জানা লাগবে এবং এদের কিছু প্রপার্টি আছে, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো আমাদের একটু জানা লাগবে। তো আমি একটা চিত্র আঁকবো, ওই চিত্রের মধ্যে আমাদের সকল নাম্বার সিস্টেমের কি রিলেশনটা চলে আসবে। আমি একটা কাজ করি, আমি একটা চিত্র আঁকি। এবার আমি কি করব, আচ্ছা এইদিকে হয়ে গেল আমার অমূলদ সংখ্যা। আচ্ছা, এই সবগুলো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। এই সবগুলো মিলে কি বাস্তব সংখ্যা, এই সবগুলো মিলে কি বাস্তব সংখ্যা। এই সবগুলো মিলে বাস্তব সংখ্যা, যার মধ্যে এক বাস্তব সংখ্যার একটা পার্টে আছে অমূলদ সংখ্যা, একটা পার্টে আছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে কি কারা, 1 2 3 এরা, ঠিক আছে, এদের নিয়ে একটা সার্কেল। তারপরে পূর্ণ সংখ্যা নিয়ে একটা সার্কেল করেন আপনি। এটা কি পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যার মধ্যে কারা আছে, এই যে আমরা অলরেডি বলে ফেলছি, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারাও প্রকাশ করি, ঠিক আছে, কারা আছে আমরা বলে ফেলছি। এরপরে আপনি পূর্ণ সংখ্যার সাথে আপনি যদি ভগ্নাংশ সংখ্যাকে অ্যাড করেন, তাহলে আপনি এই টোটাল এই এরিয়ার ভিতরে কি পেয়ে যাবেন, মূলদ সংখ্যা পেয়ে যাবেন, মূলদ সংখ্যা বা কিউ। অর্থাৎ এই পূর্ণ সংখ্যাগুলোর সাথে আমি ভগ্নাংশগুলোকে অ্যাড করে ফেললাম, ঠিক আছে, হাফ, 1/3, 1/4, এই জাতীয় ভগ্নাংশ সংখ্যাগুলোকেও যদি পূর্ণ সংখ্যার সাথে অ্যাড করি, এই পুরো বক্সটা হচ্ছে মূলদ সংখ্যার বক্স, এই বক্সটা হচ্ছে অমূলদ সংখ্যার বক্স। আর মূলদ আর অমূলদ সংখ্যা মিলে কি আপনার বাস্তব সংখ্যা। তাহলে আমরা এই চিত্র থেকে আমরা চাইলে বাস্তব সংখ্যার যে রিলেশনটা আছে, শ্রেণীবিন্যাসটা আছে, সেটা করতে পারি। যে ন্যাচারাল নাম্বার কার সাবসেট বলেন তো, ন্যাচারাল নাম্বার কার ভিতরে আছে, জেড এর ভিতরে আছে, তাই না? তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে জেড এর সাবসেট। জেড আবার কার সাবসেট বলেন তো, জেড, ন্যাচারাল নাম্বার জেড এরা সবাই কার ভিতরে আছে, সবাই কিউ এর ভিতরে আছে, রাইট? এরা মূলদ সংখ্যার সাবসেট। আচ্ছা, মূলদ সংখ্যা কার সাবসেট, রিয়েল নাম্বার আর এর। হচ্ছে আর এর বা রিয়েল নাম্বারের সাবসেট, ঠিক আছে। তাহলে এই ক্রোনোলজিটা আমরা একটু জেনে রাখবো, ঠিক আছে, এটা আমরা জেনে রাখবো। আর আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে কিউ আর কিউ প্রাইম, মূলদ আর অমূলদ, কিউ প্রাইম না লেখা অনেক সময় এটাকে আইও বলা হয়, কিউ প্রাইমকে অনেক সময় আইও বলা হয়, ঠিক আছে। অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বারকে আই দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, এক এক বই এক এক রকম। এদেরকে কিউ আর কিউ প্রাইম মানে হচ্ছে কি রিয়েল নাম্বার, কিউ আর কিউ প্রাইমের ইউনিয়ন কি হবে, রিয়েল নাম্বার হবে। একদম বেসিক আলোচনা, এটা সবাই জানেন আপনারা, এই বেসিক আলোচনাগুলো করলাম। এখন আমরা কিছু স্বীকার্য নিয়ে আলোচনা করব, বাস্তব সংখ্যার স্বীকার্য। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। ভাই, ওই যে কলেজের বইতে দেখছিলাম যে হচ্ছে যে ওই আর সাবসেট অফ সি, কমপ্লেক্স নাম্বার আর কি, এই বিষয়টা একটু বুঝাই দেওয়া যাবে কিনা? জি অবশ্যই, আর সাবসেট অফ সি, মানে এই যে আপনি যে রিলেশনটা লিখছেন এখানে আর কি, এটা এটা লাস্টেই আর সাবসেট অফ সি এভাবে ছিল আর কি। হ্যাঁ আর সাবসেট অফ সি অবশ্যই। আমি তো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়াইনি, এই জন্য আমি এটা দেইনি এখানে, বুঝছেন, কারণ ওইটা বললে তো আবার আমাকে কমপ্লেক্স নাম্বারের জি আলোচনা জি। যেতে হবে। এখন ওই যে সি এর যে কোনো এলিমেন্ট গুলো কেমন হয় বলেন তো ভাই, এক্স প্লাস আই ওয়াই আকৃতির হয়। সো এখন জি আপনার এই ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ আর এক্স হচ্ছে বাস্তব অংশ। ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে এই সংখ্যাগুলো কি বাস্তব সংখ্যা হয়ে যাবে না? অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই এক ধরনের কি কমপ্লেক্স নাম্বার, বা সকল বাস্তব সংখ্যা এক ধরনের কি জটিল সংখ্যা। জটিল সংখ্যাগুলোর শুধু বাস্তব সংখ্যা এরাও জটিল সংখ্যার মধ্যে পড়ে, শুধু কাল্পনিক সংখ্যা এরাও জটিল সংখ্যার মধ্যে পড়ে, আবার বাস্তব আছে কাল্পনিক আছে, এরা সবাই মিলেও জটিল সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি হচ্ছে কলেজের আমাদের ওই কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা, এইটা হচ্ছে স্কুলে আলোচনায় নাই, এই জন্য আমি ওইটা আলোচনাটা এখানে আনি নাই, ঠিক আছে। এটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। কমপ্লেক্স ভাই, নাম্বার আমরা কি তো ভাই, কলেজের জি মানে কমপ্লেক্স নাম্বার নিয়ে কি হচ্ছে আমাদের টপিকের মধ্যে আছে কলেজ সেকশনে? জি, কলেজ সেকশনে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়েও আলোচনা রাখছি। আচ্ছা ঠিক আছে।
মানে ওইটার উপরে আপনারা হচ্ছে আমাদের এই উইকের পরের উইকে আপনারা কমপ্লেক্স নাম্বারের উপর একটা আলোচনা পাবেন। কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে আমাদের বহুপদী, এই আলোচনাটা অ্যালজেব্রার ভিতরে কমপ্লেক্স নাম্বার আর বহুপদীটা হচ্ছে স্কুল সেকশনে নাই। স্কুল সেকশনে অসমতা আছে, বাস্তব সংখ্যা আছে, ধারা যোগফল আছে, ঠিক আছে, এগুলো আছে। সো নেক্সট উইক থেকে আমাদের ক্লাস আলাদা হয়ে যাবে। স্কুলের জন্য আলাদা ক্লাস হবে, কলেজের জন্য আলাদা ক্লাস হবে। যারা দুইটা কোর্স নিচ্ছেন তাদের একটু ক্লাসের প্রেশার যাবে নেক্সট উইক থেকে, ঠিক আছে। ভাই, আজকের এই কোর্সটা কি স্কুলের জন্য না কলেজের জন্য এখন যেটা রানিং এটা হচ্ছে? এটা মূলত স্কুল সেকশনে আছে, বাট আমি উভয় সেকশনের জন্য নিতেছি, কারণ বাস্তব সংখ্যা জানাটা উচিত, এই জন্য দুই সেকশনে আমি এই ক্লাসটা উন্মুক্ত রাখছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এই উইকে সবগুলো ক্লাসই উভয় সেকশনের জন্য, স্কুল কলেজ দুই দুই সেকশনের জন্য। আচ্ছা, তাহলে আমরা কিছু বিষয় তো বুঝলাম। এখন আমরা বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখব। যদি কোশ্চেন কঠিন করে, বেসিক থেকে করে, তাহলে আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে, এই বৈশিষ্ট্যগুলো জানা দিলে আমাদের কাজে লাগবে। বাস্তব সংখ্যার কি বৈশিষ্ট্য, তাহলে আমরা বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এগুলো এভাবে আমরা রিয়েল নাম্বারের বৈশিষ্ট্যগুলো যেমন দেখবো, এই সেম বৈশিষ্ট্যগুলো আবার আমরা সবগুলোর জন্য ভেরিফাই করব। ন্যাচারাল নাম্বার, ইন্টিজার নাম্বার, ঠিক আছে, অর্থাৎ মূলদ সংখ্যা, এরপরে হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সবার জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো ভেরিফাই করব। কয়েকটা বৈশিষ্ট্য আছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্লোজার, আমি বাংলাটাও লিখে দিব, ক্লোজার প্রপার্টি। বাংলায় বলা হয় আবদ্ধতা, আবদ্ধ বিধি, আবদ্ধতা বিধি বা আবদ্ধ বিধি, ঠিক আছে। সো দুইটা রিয়েল নাম্বার যদি নেন, এ আর বি, এ আর বি কার থেকে নিলেন? আপনি রিয়েল নাম্বার থেকে নিলেন। অর্থাৎ দুইটা রিয়েল নাম্বারকে যদি আপনি নেন, তাহলে তাদের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সবই রিয়েল নাম্বার হবে। ভাগের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যে যে জিনিসটা দিয়ে ভাগ দিচ্ছে নিচে যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0 হইতে হবে। এইটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। তাহলে আমরা দেখলাম যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ বিধিটা মেনে চলে। আবদ্ধ বিধিটা কিন্তু সবাই মেনে চলে না, আমরা একটু পরে ন্যাচারাল নাম্বারে যাব, এরপর অনেক নাম্বারে যাব, ওরা কিন্তু সবাই কিন্তু আবদ্ধ বিধিটা মানে না, কিন্তু বাস্তব সংখ্যা আবদ্ধ বিধি মানে। যে কোনো দুইটা নাম্বার নেন আপনি, 2 আর 3 নেন, এদেরকে যোগ করেন, 5 পাবেন। 5 কি একটা রিয়েল নাম্বার না? 5ও তো একটা রিয়েল নাম্বার। তার মানে যে কোনো দুইটা না রিয়েল নাম্বারের যোগফল একটা রিয়েল নাম্বার হয়। 2 আর 3 বিয়োগ করেন, -1 পাবেন। -1 কি একটা রিয়েল নাম্বার না? হ্যাঁ, -1 একটা রিয়েল নাম্বার। সো তাদের বিয়োগফলও রিয়েল নাম্বার হবে। দুইটা রিয়েল নাম্বারকে গুণ করেন, তাদের গুণফল একটা রিয়েল নাম্বার হবে। দুইটা রিয়েল নাম্বারকে ভাগ করেন, ভাগফল একটা রিয়েল নাম্বার হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপরে দুইটা রিয়েল নাম্বার হচ্ছে যোগ এবং গুণ, এদের জন্য বিনিময় বিধিটা মেনে চলে। কি বিধি? বিনিময় বিধি। ইংলিশে বলা হয় কি? কমিউটেটিভ ল। তো দুইটা রিয়েল নাম্বারকে আপনি এ প্লাস বি লেখেন আর বি প্লাস এ লেখেন, একই কথা। আবার গুণের জন্য কিন্তু কমিউটেটিভ লটা তারা মানে। কিভাবে? আপনি দুইটা রিয়েল নাম্বারকে আগে পরে লেখেন, এ বি লিখলে যা হবে বি এ লিখলে তাই হবে। তারপরে দেখেন 3 আর 4 রে গুণ করেন, যা হবে 4 আর 3 রে গুণ করলে তাই হবে। সবাই কিন্তু এই বিনিময় বিধিও মানে না, ঠিক আছে, কিন্তু রিয়েল নাম্বার বিনিময় বিধি মানে, ঠিক আছে। আমরা একটু পরে এই বিধিগুলো দেখবো অন্য নাম্বারের ক্ষেত্রে। তো আবার দুইটা রিয়েল নাম্বারকে যোগ করেন, 3 আর 4 কে যোগ করেন, যেই কথা হবে 4 আর 3 কে যোগ করতে একই হবে। তো রিয়েল নাম্বার বিনিময় বিধি মানে। আচ্ছা, এবার আসেন আমরা দেখব বন্টন বিধি। মনোযোগ দিয়ে ক্লাসটা একটু করেন, তাহলে হচ্ছে লাস্টে এমসিকিউ সলভিংটা আপনারা পারবেন, নিজেরা অ্যান্সার করতে পারবেন। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউশন মানে তো বন্টন, তাই না? তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা কি বলছে? এ ইন্টু বি প্লাস সি যা হয়, এ বি প্লাস এসি কি হয়? তাই হয় রিয়েল নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলা পরীক্ষা আসার কথা না, কিন্তু পরীক্ষা যেটা আসবে সেটা ক্লোজার প্রপার্টিটা আসতে পারে। আর এই 4 আর 5 নম্বর প্রপার্টিতে আমি যেগুলোর কথা বলবো এগুলা গুরুত্বপূর্ণ। এককের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, সবার ক্ষেত্রে এই জিনিসটা থাকে না। আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। এককের অস্তিত্ব মানে আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স। সো যোগের জন্য, যোগের জন্য রিয়েল নাম্বারের জন্য একককে জানেন? যোগের জন্য একক হচ্ছে
শূন্য। আর গুণের জন্য রিয়েল নাম্বারের একক কে জানেন? গুণের জন্য একক হচ্ছে 1। তো যোগের একক শূন্য এবং গুণের একক হচ্ছে 1। এরা কি রিয়েল নাম্বার? 0 তো একটা রিয়েল নাম্বার, 1ও তো একটা রিয়েল নাম্বার। সো যোগের একক শূন্য আর গুণের একক হচ্ছে 1, এরা কিন্তু রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে। সো রিয়েল নাম্বারের মধ্যে এককের অস্তিত্ব বিদ্যমান। এখন যোগের জন্য শূন্যকে কেন আমরা যোগের জন্য একক বলতেছি বলেন তো? যে কোনো একটা রিয়েল নাম্বার নেন, ওইটার সাথে শূন্যকে যোগ করেন, ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যে কোনো একটা রিয়েল নাম্বার নেন, ওইটার সাথে যদি শূন্যকে যোগ করেন, ওই সংখ্যার কি হয় না? কোনো পরিবর্তন হয় না। তাই শূন্য যোগের জন্য একটা অভেদক বা একক। ঠিক আছে, অভেদকও বলা হয় অনেক সময়। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর গুণের জন্য একক কেন 1? যে কোনো একটা সংখ্যা নেন, ওইটাকে গুণ করার সময় 1 দিয়ে গুণ করেন, আপনি ওই সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। তাহলে আমি একটা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমি আপনাদের স্কুলে যারা আছেন তাদেরকে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পড়াবো। ম্যাট্রিক্সের জন্য একক কে বলেন তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স না? 1 0 0 1। এই ধরেন 2/2 একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা দিয়ে যে কোনো 2/2 ম্যাট্রিক্সকে গুণ করলে ওই 2/2 ম্যাট্রিক্সে কি কোনো পরিবর্তন হবে বলেন? হবে না। ধরেন এই ম্যাট্রিক্সটাকে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছেন, আপনি আউটপুটে কিন্তু এ ম্যাট্রিক্সই পাবেন। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা এককের অস্তিত্বের বিষয়টা বুঝতে পারলাম। এবার আমরা দেখবো ভাইয়া বিপরীতকের অস্তিত্ব। এক্সিস্টেন্স অফ ইনভার্স, এটা অনেক নাম্বার সিস্টেমে থাকে না। এক্সিস্টেন্স অফ ইনভার্স, ইনভার্সের এক্সিস্টেন্স আমি শর্টকাটে লিখতেছি। ঠিক আছে, তো এইটা যদি আমরা দেখি, যে কোনো একটা নাম্বার যদি যোগের জন্য কি হবে? যোগের জন্য কি হবে? যে কোনো একটা নাম্বার যদি এ হয়, তাহলে তার বিপরীত কি হবে যোগের জন্য বলেন তো? -a। আর গুণের জন্য যে কোনো একটা নাম্বার যদি এ হয়, তাহলে তার বিপরীত কি হবে বলেন তো? গুণাত্মক বিপরীত কি হবে? 1/a। 1/, আর যোগাত্মক 1/a। বিপরীত হচ্ছে -a। সো গুণাত্মক বিপরীতের ক্ষেত্রে একটা কথা আবার বলতে হবে যে এ নট ইকুয়াল টু 0 হইতে হবে। এ 0 হইলে তার জন্য আবার কি নাই? বিপরীতকের অস্তিত্ব নাই। এ যদি 0 হয়, তাহলে তার 0-র ইনভার্স কি আছে? 1/0 কি আছে? 0-র গুণাত্মক বিপরীত নাই। 0 ছাড়া বাকি সকল সংখ্যার গুণাত্মক বিপরীত আছে রিয়েল নাম্বারের মধ্যে। আর যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত রিয়েল নাম্বারের মধ্যে আছে। আপনি একটা সংখ্যা নেন 2, তাহলে তার যোগাত্মক বিপরীত কি হবে? তার যোগাত্মক বিপরীত হবে -2। তো 2ও একটা রিয়েল নাম্বার, -2 একটা রিয়েল নাম্বার। তো বিপরীতকের অস্তিত্ব কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাহলে আপনারা বলেন তো এই 6টা প্রপার্টি না 5টা প্রপার্টি বললাম? কয়টা প্রপার্টি বললাম? এক, বিনিময়, কন্ট্রাস্ট, আরেকটা হচ্ছে সহযোজন। 5টা। আচ্ছা, আরেকটা 6 নম্বর, আমি এটা আগে লেখার কথা ছিল, এটা আমি আগে লিখিনি ভুলে। এটা হচ্ছে সহযোজন বা সংযোজন। অ্যাসোসিয়েটিভ। ভাইয়া যার মাইক্রোফোনটা অন আছে একটু অফ করে রাখেন, অন্যরা বিরক্ত ফিল করবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি? a প্লাস বি, এদের যোগফলের সাথে যদি সি কে যোগ করেন যা হবে, এ এর সাথে যদি বি প্লাস সি এর যোগফলটাকে যোগ করেন তাই হবে। এটা হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এগুলো পরীক্ষা আসার মতো না। তাহলে এই 6টা প্রপার্টি হচ্ছে রিয়েল নাম্বার মেনে চলে। তো রিয়েল নাম্বারের মধ্যে কি এই 6টা প্রপার্টি আছে? এই 6টা প্রপার্টি বুঝছেন কিনা? আর এই 6টা যদি বুঝে থাকেন আসলে, তাহলে আমি ন্যাচারাল নাম্বারের জন্য আপনারা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন কিনা দেখি। আমি আগে বলেন এই 6টা বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? ভাই এককের অস্তিত্ব ভিত্তিতে ওই 0 আর 1 শুধু লিখে রেখেছেন, মানে ওই রুলসটা যদি দিয়ে দিতেন এ দিয়ে তাহলে হয়তো বেশি ভালো হতো। হ্যাঁ, 0 রুলস প্লাস হচ্ছে ভাইয়া, আর রুলস 1 হচ্ছে ইন্টু। যোগের জন্য হচ্ছে a প্লাস ই ইজ ইকুয়াল টু ই প্লাস এ। যদি এ হয়, তাহলে ই কে আমরা বলি যোগের জন্য একক। অর্থাৎ কোনো একটা, মানে ম্যাথের বইগুলোতে এভাবে লেখা আছে, কোনো একটা সংখ্যা যদি আমরা ডান দিক থেকে যোগ করি এবং বাম দিক থেকে যোগ করি, যোগ করলে যদি একই রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ ওই সংখ্যাটা যোগ করা না করা একই হয়, তখন ওই সংখ্যাটাকে আমরা বলি যোগের জন্য একক। আবার আমরা যদি লিখি গুণের জন্য ই ইন্টু এ ইজ ইকুয়াল টু এ ইন্টু ই ইজ ইকুয়াল টু, যদি এ হয় তাহলে ই কে কি বলবেন? ই কে বলবেন গুণের জন্য একক। ঠিক আছে,
এরকম কি এমসিকিউ দিতে পারে না ভাইয়া, যে একটা এক্সাম্পল দিয়ে দিল বা রুলসটা দিয়ে দিল, বললো যে এখানে কোন বিধি হচ্ছে কি যে প্রয়োগ হয়েছে? অবশ্যই ভাই, আপনি খুব চমৎকার একটা ইয়া করছেন, এটা অবশ্যই করতে পারে। ধরুন আমি এখানে যেটা লিখছি না, এটাই দিয়ে দিতে পারে। ই ইন্টু এ ইজ ইকুয়াল টু এ ইন্টু ই ইজ ইকুয়াল টু এ হইলে ই এর পরিচয়টা জানতে যেতে পারে। ই তাহলে কি, আপনি বলবেন ই হচ্ছে গুণের একক। ঠিক আছে, আপনি বলবেন কি ই হচ্ছে গুণের একক, অথবা আপনাকে বলতে পারে এ প্লাস ই ইজ ইকুয়াল টু ই প্লাস এ ইজ ইকুয়াল টু এ হইলো, তাহলে ই এর পরিচয়টা কি, ই হচ্ছে কি কি যোগের একক। ঠিক আছে, এখান থেকে দিতে পারে। আর অথবা বলতে পারে যে যোগের রিয়েল নাম্বারে যোগের জন্য এককে শূন্য, রিয়েল নাম্বারে গুণের জন্য এককে ওয়ান। ঠিক আছে, এগুলো আসতে পারে। তাহলে সোফার আপনারা বুঝছেন কিনা বলেন, এগুলো বুঝছেন কিনা? আমরা বাকি নাম্বারের জন্য এগুলো একটু দেখবো। জি ভাইয়া বুঝছি, কেউ কথা বলে না। আচ্ছা, আজকে একটু মানুষ কম। ওই প্রাইমারি পরীক্ষা দিয়ে অনেকে মনে হয় হতাশ, আমার যা মনে হয়। এরপরে কয়েকজন জয়েন করতেছে না, যারা রেগুলারলি মানে রেসপন্স করে আর কি। এবার আমরা দেখবো, যেভাবে প্রশ্ন ফাঁস হয়, হতাশ না হয়তো উপায় নেই। হ্যাঁ প্রশ্ন ফাঁসের বিষয়টা নিয়ে আমি খুব একটা মানে দেখি নাই, কিন্তু অনেক প্ল্যাটফর্ম থেকে দেখলাম যে লেখালেখি করতেছে। আমি আসলে ফেসবুক চালাই না, তো আমি নিজেও জানিও না মানে কি হয় না হয়। ঠিক আছে, আমার ওয়াইফ অনেক সময় আমাকে বললে আমি হয়তো বা কিছুটা জানি। ফেসবুকে চালাই না, আমার পেজও আমি চালাই না, এগুলো চালায় হচ্ছে অন্য একজন। তো আমি ওইভাবে জানিও না কিছু, কিন্তু মানে ওই শুনছি আর কি, যে কয়েকজনকে নাকি আটক টাটক করা হয়েছে। এখন এটার ব্যবস্থা কি নিচ্ছে বা কি কিছু জানি না, তারা আপনারা বলতে পারবেন ভালো কি হয়েছে। আমি কি পরীক্ষা কি বাতিল করে দিয়েছে? আচ্ছা ভাই, ওই না ভাই, ওরকম কিছু হয়তো বা হবে না। এই ও, কয়েকজন দেখলাম আন্দোলন করতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওই যে অনন্যতা অনন্যতা বিধি নামে একটা বিধি ছিল, ওটা কি ইম্পর্টেন্ট কিনা? অনন্যতা বিধি, জি। অনন্যতা বিধি, অনন্যতা বিধি আমাদের বইয়ের মধ্যে এটা নাই। এটা নিয়ে আপনি গ্রুপে যদি আপনি কোনো জায়গায় পান তাহলে আমাকে দিয়েন, এটা নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে? গ্রুপে পোস্ট করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। জি, আচ্ছা। এবার আমরা স্বাভাবিক সংখ্যার জন্য এই এক্সাম্পল গুলো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। দিনই দেখতো আমারটা কি আছে ওটা ন্যাচারাল নাম্বারের জন্য, আচ্ছা কেউ একটু রেস্ট ইয়া করেন না, সাউন্ড একটু। ভাইয়া, ওই যে মৌসুমী মৌসুমী আপু, ওনার হচ্ছে যে ভিডিও অন হয়ে যাচ্ছে এবং ভয়েসও শোনা যাচ্ছে, একটু এটা অফ করতে পারলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি ওনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ ভাইয়ারা, আসেন আমরা স্বাভাবিক সংখ্যার জন্য একটু দেখি। স্বাভাবিক সংখ্যার জন্য একটু বলেন তো ভাইয়া, আবদ্ধতা বিধি ওই সেম, এটা কি কাজ করবে কিনা? আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনারা আমাকে অ্যান্সার দিবেন। স্বাভাবিক সংখ্যার জন্য যদি আমি বলি যোগের জন্য আবদ্ধতা বিধি কাজ করবে? করবে হ্যাঁ, করবে করবে, ভেরি গুড। যদি বলি গুণের জন্য? গুণের জন্য করবে। করবে করবে, 2 × 3 = করবে। আচ্ছা, আমি যদি বলি বিয়োগের জন্য? বিয়োগের জন্য করবে মনে ভাইয়া হয় না। করবে না। আপনি দুইটা ন্যাচারাল নাম্বার নেন না, করবে না। এক আর দুই নেন। এক আর দুইকে বিয়োগ করলে আপনি পাচ্ছেন -1। -1 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়তেছে না, তাই না? তো বিয়োগের জন্য করবে না, হ্যাঁ বিয়োগের জন্য করতেছে না। আবার ভাগের জন্য কিন্তু করবে না, দেখেন খেয়াল করে দেখেন। হুম। দশমিক চলে আসতে পারে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ দশমিক তো ন্যাচারাল নাম্বারের দশমিক। মধ্যে পড়ে না, রাইট? হুম, ধরেন আপনি জি যে কোনো দুইটা নাম্বারকে ভাগ করেন, আপনি এক আর দুইকে ভাগ করেন, তো হাফ হাফ তো আর ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। সো ভাগের জন্য কিন্তু আবদ্ধতা বিধি কাজ করবে না। তো এটা একটু থাকবে নাকি, কেয়ারফুল থাকবেন। আবদ্ধতা বিধি যোগের জন্য কাজ করে, গুণের জন্য কাজ করতে পারে, আর কিন্তু বিয়োগ আর ভাগের জন্য ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কাজ করবে না। রিয়েল নাম্বারের ক্ষেত্রে সবার জন্য কাজ করতো, এখানে সবার জন্য কাজ করবে না। সেমলি ভাইয়া বাকিগুলো। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া একটা এখানে আমরা 1 থেকে 2 মাইনাস করছি, এই জায়গায় আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি তখন? তখন কাজ করবে, কিন্তু আপনি তো সকল নাম্বারের জন্য জিনিসটা কাজ করতে হবে। একটা নাম্বারের জন্য যদি কাজ না করে, তার মানে আপনি বলে দিতে পারবেন যে কাজ করে নাই। মানে সবাইকে হচ্ছে এই রুলসটা করতে হবে? হ্যাঁ, যেমন আপনি যোগের জন্য তো সবাই এই রুলসটা মানতেছে,
এমন কি কোনো সংখ্যা আছে ন্যাচারাল নাম্বার যাদেরকে যোগ করলে ন্যাচারাল নাম্বার ছাড়া অন্য কিছু পাওয়া যায়? এমন কোনো সংখ্যা নেই, রাইট? বাট বিয়োগের আচ্ছা জন্য তো ঠিক এমন আমরা আছে। একটা সংখ্যা পেয়ে গেছি। কোনো ভাইয়া কি কোনো প্রশ্ন করতে চাইছিলেন? কোনো একজন ভাই মনে হয় কিছু বলতে চাইছিলেন। জি 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 ভাইয়া, এই যে গুণের জন্য আমরা দুইটা পজিটিভ নাম্বার গুণ করলে তো এটা মানে আর কি, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার গুণ করলে তো তখন আর এই শর্ত মানে না, তখন কি হবে? কিন্তু ভাইয়া আপনি তো সংখ্যা দুইটাকে নিতে হবে তো ন্যাচারাল নাম্বারের ভিতর থেকে নিতে হবে। ন্যাচারাল নাম্বারের মধ্যে তো নেগেটিভ নাম্বার নাই ভাইয়া, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, ওনার হয়তো নেটওয়ার্ক সমস্যা। আপাতত শূন্য বাদ দিয়ে এক থেকে শুরু করে বড় সংখ্যাগুলো। হ্যাঁ রাইট। আচ্ছা এবার আসেন আমরা বাকি বিধিগুলো একটু আপনারা বলবেন, আমি ভাইয়া জাস্ট তাহলে যে মিলাবো। বিয়োগের জন্য যেটা নিলাম আমরা 1 -2, আমি -2 নিয়ে নিতো, আমি 1 নিছি আর 2 নিছি, মাঝখানে তো বিয়োগ অপারেটর, যে বিয়োগের জন্য না, তাহলে মাঝখানে বিয়োগ অপারেটর আছে। দুইটা ন্যাচারাল নাম্বারই নিছি, 1 আর 2। আচ্ছা সরি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে না? ওকে। জি জি। জি, বিনিময় বিধিটা বলেন তো মানবে কিনা? দুইটা ন্যাচারাল নাম্বারকে যোগের জন্য কিন্তু মানবে, মানবে। আবার গুণের জন্য মানবে, তাই না? গুণের জন্য মানবে, জি। এ বি এ মানবে। ঠিক আছে, আর বাকিগুলা তো ক্লোজার অফ প্রপার্টি মানে না, আর বিনিময় বিধি কি? আচ্ছা এবার আমরা সংযোজন, সেম ভাবে সংযোজন মানবে, সংযোজন মানবে। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা মানবে, সংযোজন মানবে। আবার গুণের ক্ষেত্রেও যদি আপনি দেখেন সংযোজন, যে এ ইন্টু বি ইন্টু সি যেই কথা, ক্ষেত্রেও এ মানবে। বি গুণের ক্ষেত্রে মানবে, সংযোজনটা মানবে। এগুলো অত গুরুত্বপূর্ণ না, আমাদের এককের অস্তিত্বটা, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এককের অস্তিত্বটা দেখতে হবে। এককের অস্তিত্ব আমাকে বলেন যোগের জন্য আছে নাকি? গুণের জন্য নাই ভাই, কারণ জিরো হচ্ছে যে, না সরি, যোগের জন্য তো যোগের জিরো। জন্য হবে তো। হবে না, কারণ যোগের জিরো জন্য তো একক কোনটা? নাই, ন্যাচারাল নাম্বারে যোগের শূন্য জন্য নাই। 0। রাইট, আর জিরো তো জি, ন্যাচারাল নাম্বারের মধ্যে যোগের পড়ে জন্য না, হবে। না না না, তাহলে তাহলে যোগের জন্য গুণের নাই, জন্য গুণের জন্য আছে। গুণের জন্য 1। তো গুণের জন্য আছে, গুণের জন্য এককের অস্তিত্ব পাওয়া গেছে ন্যাচারাল নাম্বারের মধ্যে, বাট যোগের জন্য এককের অস্তিত্ব ন্যাচারাল নাম্বারের মধ্যে কি পাওয়া যায়নি। ঠিক আছে, জি। আর ইনভার্স তো ন্যাচারাল নাম্বারের মধ্যে পাওয়া যাবেই না, কোনোভাবে পাওয়া যাবে না, তো ওইটা বইলেও লাভ নাই। বরং আমি আরেকটা বিধি আপনাদেরকে দেখাই, অর্ডার প্রপার্টি আছে ন্যাচারাল নাম্বারের মধ্যে, একটা ক্রমধর্ম আছে ন্যাচারাল নাম্বারের। এটা হচ্ছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে আছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমি এটা বলি নাই। আচ্ছা যাক, রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার সবার জন্য এই ক্রোম প্রপার্টিটা দেখবেন, ট্রাইকোটমি প্রপার্টিও বলা হয় এটাকে। দুইটার নাম্বার যদি আপনি নেন, রিয়েল নাম্বার হোক বা ন্যাচারাল নাম্বার হোক, ঠিক আছে, এখানে আসলে অনেক প্রপার্টি আছে ভাইয়া, বুঝছেন? আমি স্পেসিফিক কিছু প্রপার্টি যেগুলো একটু গুরুত্বপূর্ণ বা আমাদের বইয়ে আছে, আমি ওগুলো দেখাচ্ছি আর কি। তো যে কোনো দুইটা নাম্বার যদি নেন, এটা ট্রাইকোটমি প্রপার্টিও বলা হয়, ওই নাম্বার দুইটা হয় সমান হবে, না হলে এ বি থেকে ছোট হবে, না হলে এ বি থেকে বড় হবে। এই তিনটা ঘটনা ছাড়া আর কোনো ঘটনা ঘটতে পারে না। ন্যাচারাল নাম্বার বা এর ক্ষেত্রে কি হবে, হয় নাম্বার দুটো সমান হবে, নাহলে নাম্বার একটা একটা থেকে এ বি থেকে ছোট হবে, নাহলে এ বি থেকে বড় হবে, এই তিনটা যে কোনো একটা হবে। ঠিক আছে, কিন্তু এই প্রপার্টিটা না আবার একটা নাম্বারের জন্য নাই। এটা আমরা কলেজের যারা ভাইরা আছে তাদের সাথে আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই প্রপার্টিটা নাই। একটা কমপ্লেক্স নাম্বারকে কখনোই আমরা বলতে পারি না আরেকটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে ছোট বা বড়, এই কথাটা বলা যায় না। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই জিনিসটা নাই। ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার ধরবেন 2+3i, আপনি কি বলবেন এটা হচ্ছে 3+3i থেকে ছোট? কেমনে বলবেন? এটা তো বলার কোনো সুযোগই নেই। তো কমপ্লেক্স নাম্বারের ক্লাসে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। তো আপাতত আমরা মনে রাখি যে ক্রম ধর্মটা রিয়েল নাম্বারের জন্য, ন্যাচারাল নাম্বারের জন্য, এগুলোর জন্য খাটে। ঠিক আছে, তাহলে আমরা এগুলা কিছুটা বুঝলাম। ওকে, আর একটা ধর্ম ছিল এই টাইপেরই, এ তিনটা সংখ্যার মধ্যে যদি এ বি এর চেয়ে বড় হয়, আবার বি সি এর চেয়ে বড় হয়, তাহলে এ সি এর চেয়ে বড় হবে, এরকম কিছু একটা ভাইয়া ক্রম। ওগুলো আমরা অসমতার মধ্যে রাখছি, ওইটাও আছে আমাদের আলোচনায়, কিন্তু ওটা অসমতা চ্যাপ্টারটা যখন পড়াবো নেক্সট ক্লাসে তো অসমতা সম্ভবত ওইটার ভিতরে আর কি এটা আসছে, ওই যে যেহেতু গ্রেটার দেন লেস দেনের আলোচনা, ওটা অসমতার মধ্যে আমরা আলোচনাটা রাখছি। ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা এবার আমরা পূর্ণ সংখ্যার জন্য যদি আপনারা বলেন,
যে পূর্ণ সংখ্যার জন্য আপনারা সেম ভাবে বাকিগুলো বলে ফেলেন। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, ইন্টিজার্স। আচ্ছা, পূর্ণ সংখ্যার জন্য আপনারা নিজেরাই এখন বুঝে গেছেন জিনিসগুলো কি কি। আবদ্ধ বিধি বা ক্লোজার প্রপার্টি পূর্ণ সংখ্যার জন্য তো যোগ বিয়োগের জন্য খাটে। এ প্লাস বি জেড এর মধ্যেই পড়বে, এ ইন্টু বি জেড এর মধ্যেই পড়বে, রাইট? যদি এ আর বি জেড থেকে হয়, কিন্তু এ ডিভাইডেড বাই বি কি পড়বে না, জেড এর মধ্যে পড়বে না, তাই না? পূর্ণ সংখ্যার মধ্যে তো ভগ্নাংশ সংখ্যা চলে আসলে এটা কাজ করবে না। তো বাকিগুলো লিখলাম না, আবার আমি একদম গুরুত্বপূর্ণ দুইটা জিনিস লিখি, এককের অস্তিত্ব আর বিপরীতকের অস্তিত্ব। বাকিগুলো আমি আর লিখলাম না, 2 3 4 5 আর 6 লিখলাম, ওগুলা সবগুলাই মানবে আর কি, ওগুলা মানবে, তো এগুলো আর লিখলাম না, ঠিক আছে? এককের অস্তিত্বটা বলেন, এককের অস্তিত্ব আছে কিনা? আছে তো, হ্যাঁ, এককের অস্তিত্ব থাকবে। আছে। আবার গুণের জন্য আছে, ন্যাচারাল গুণের জন্য, নাম্বারের গুণের জন্য আছে। ও কোন দুটার জন্যই আছে। রাইট। বিপরীতকের অস্তিত্বটা বলেন তো। এর যোগেরটা থাকবে, ভাগেরটা থাকবে না মেবি। স্যার নিচে শূন্য হলে তো হবে না, সেজন্য ভাগেরটা হবে না। যোগের জন্য থাকবে, কারণ আপনি যে কোনো একটা নাম্বার 2 নিলে আপনার তার যোগের বিপরীতক হচ্ছে -2। সো যোগাত্মক বিপরীতটা -2 কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। সো যোগের জন্য থাকবে, কিন্তু গুণের জন্য থাকবে না। কারণ গুণের জন্য আপনার 2 নিলে আপনার গুণাত্মক বিপরীত হচ্ছে হাফ। সো ওইটা তো হাফ, তো আর আমার পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়, তাহলে এটাও থাকবে না। তো আমরা এইভাবে আমাদের আরেকটা সংখ্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যাটা বাকি আছে এখন পর্যন্ত। সো মূলদ সংখ্যাটা একটু আলোচনা করি, এরপর আমরা কিছু ব্যবধি নিয়ে একটু আলোচনা করে আর কিছু জিনিস আছে, বেসিক কিছু জিনিস, ওগুলো আলোচনা করে আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। আমরা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন চ্যাপ্টারগুলো আগে শেষ করছি। এখন সামনে স্কুল শাখায় সামনে যে চ্যাপ্টারগুলো আছে সোজা, আর কলেজ শাখায় সামনে যেগুলো আছে ওগুলো খুব একটা কঠিন না, জটিল না, ঠিক আছে? ইনশাল্লাহ ওগুলা ভালোভাবে শেষ হয়ে যাবে। তো আসি আমরা মূলদ সংখ্যায় আসি। সো মূলদ সংখ্যার জন্য আপনারাই বলেন কি হবে, আবদ্ধ বিধি কি হবে? যোগের জন্য এ প্লাস বি তো কিউ এর মধ্যেই পড়বে, তাহলে যোগের জন্য কাজ করবে। এ বি কি কিউ এর মধ্যেই পড়বে, তাহলে কি হবে, গুণের জন্য কাজ করবে। আচ্ছা, বিয়োগের জন্য কিন্তু মূলদ সংখ্যাটা কাজ করবে, রাইট? বিয়োগের জন্য কাজ করবে, যোগ বিয়োগ দুইটার জন্য কাজ করবে, গুণের জন্য কাজ করবে। ভাগের জন্য কি কাজ করবে, দুইটা মূলদ সংখ্যাকে ভাগ করলে কি একটা মূলদ সংখ্যা পাওয়া যাবে? ভাগের জন্য কাজ করবে, তবে শর্ত আছে, বি নট ইকুয়াল টু 0 হইতে হবে, রাইট? শর্ত হচ্ছে কি বি নট ইকুয়াল টু 0 হইতে হবে। এবার আমি 2 3 4 এগুলো বললাম না, আমাকে বলেন এককের অস্তিত্ব, এককের অস্তিত্বটা আমাকে একটু বলেন। যোগের জন্য 0 আর 1 আছে না, দুইটাই তো আছে। যোগের জন্য 0 আর গুণের জন্য কি 1, দুইটাই আছে, এককের অস্তিত্ব পাওয়া গেছে। এখন আমরা যদি দেখি বিপরীতকের অস্তিত্ব আছে কিনা, বিপরীতকটা বলেন তো। বিপরীতে দুইটাই কাজ করবে। দুইটাই আছে। দুটাই থাকবে, যোগের জন্য গুণের জন্য। যোগের এবং গুণ দুইটাই কিন্তু কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা বিপরীতকেরটাও বুঝে গেলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা কিছু জিনিস বুঝলাম, এবার আমরা আরো কিছু জিনিস একটু আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, অমূলদ সংখ্যা নিয়ে তো আমরা আলোচনা করিনি, একটু অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি, চলেন। অমূলদ সংখ্যা, এটাকে কিউ প্রাইম দিয়েও লেখা হয়,
আবার কি আই দিয়েও লেখা হয়, কিউ প্রাইম বা আই দুইটা দিয়ে লেখা হয়। আচ্ছা, এবার বলেন অমূলদ সংখ্যা নিয়ে যদি একটু কথা বলি, অমূলদ সংখ্যাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? হ্যাঁ, যা- যায় না। সো অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায় না। তো এদের ক্ষেত্রে দুইটা জিনিস ইনফরমেশন মনে রাখবেন, এদের দশমিক রূপ, এদের দশমিক রূপ অসীম, এটা মনে রাখবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, অপুনরাবৃত্ত। দশমিক রূপ কি? পুনরাবৃত্ত, অপুনরাবৃত্ত। এই দুইটা জিনিস একটু মনে পুনঃপুনিক রাখবেন। নয়। মানে শুধু পৌনঃপুনিক অসীম না যেটা তো আমরা বলি ভাইয়া, আর কি, অসীম মানে অনাবৃত্ত পৌনঃপুনিক হবে না আর কি। একসাথেই হবে না। হ্যাঁ, তাহলে এই দুইটা হবে না আর কি। সো অসীম এবং অপুনরাবৃত্ত, ঠিক আছে। সো অসীমের বিষয়টা কেমন দেখেন, আপনারা পাইয়ের মান জানেন 3.1415, এটা কিন্তু চলতে থাকে, নেভার এন্ডিং, কখনো কিন্তু শেষ হয় না। সো কখনো শেষ হয় না মানে এটা হচ্ছে একটা কি, এটা একটা অমূলদ সংখ্যা। এবং এটাকে আপনি কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, কারণ আমরা যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, পি বাই কিউ আকারে প্রকাশ করি, তারা হয় সসীম হয়। পি বাই কিউ আকারের গুলা কি হয়, ইদার তারা সসীম হবে। সসীম, ভাই সসীম অসীম অথবা হলেও তো পুনরাবৃত্ত। আকারে প্রকাশ করা যাবে, যদি 3.3333 আসে তাহলে। ওটা পুনরাবৃত্ত, যেটা পৌনঃপুনিক হ্যাঁ, যেটা আমি থাকে। বলতেছি, হ্যাঁ মানে ধরেন শুধু এটা অসীম সসীম হবে হতে না। পারে, হাফ মানে কি 0.5, এটা সসীম। আবার এমনও হতে পারে এটা অসীম বাট পুনরাবৃত্ত, ওই যে পৌনঃপুনিক যেটা। তো এটা ধরেন 1/3, 20 ভাগ জিরো পয়েন্ট থ্রি থ্রি হ্যাঁ থ্রি 20 থ্রি থ্রি এভাবে চলতে থাকবে। এটাও কিন্তু কি হবে, মূলদ হবে, এটাও মূলদ হবে। হ্যাঁ কিন্তু অমূলদ হচ্ছে কারা, তাদেরকে আপনি দশমিক রূপটা অসীম হয়ে যাবে, দশমিক রূপটা কি চলতে থাকবে চলতে থাকবে, এটা শেষ হবে না। এবং এটার মধ্যে কোনো প্যাটার্ন পাবেন না আপনি, যেমন এখানে একটা প্যাটার্ন দেখতেছেন না, 3 3 3 3 বারবারই 3 আসতেছে, বারবারই 3 আসতেছে, কিন্তু ওইটার ভিতরে কোনো প্যাটার্ন আপনি খুঁজে পাবেন না। 1415 এভাবে করে কিন্তু আপনি পায়েরটা দেখেন, 1415, এবার 926535 এভাবে কিন্তু চলে পায়েরটা। তো এটা কিন্তু মানে আপনার কোনো প্যাটার্ন নাই এবং নেভার এন্ডিং। তাহলে এই আর কি দুইটা জিনিস একটু এর অনাবৃত্ত ক্ষেত্রে মনে রাখবেন, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন আপনারা অমূলদ সংখ্যার ক্ষেত্রে। তো অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমি আপনাদের দুইটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা দেখি বলেন তো, অমূলদ সংখ্যা যোগের জন্য কি আবদ্ধ? অমূলদ সংখ্যার আবদ্ধতা বিধিটা নিয়ে একটু কথা বলি দেখি। যোগের জন্য আবদ্ধ? রুট প্লাস √2 ইকুয়াল টু √2, হ্যাঁ অমূলক তো। জি ভাইয়া, যোগের ক্ষেত্রে তো হবে মনে হয়। যোগের ক্ষেত্রে আবদ্ধ, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি আবদ্ধ? √2 থেকে √2 কে বিয়োগ করে দেন 0 পাবেন, এটা তো আবার মূলত 0 তো আবার মূলদ সংখ্যা। তো বিয়োগের ক্ষেত্রে জি কিন্তু ভাইয়া, আবদ্ধ না, বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ না। আবার দেখেন গুণের ক্ষেত্রেও কিন্তু আবদ্ধ না, √2 কে গুণের √2 দিয়ে ক্ষেত্রে গুণ হবে, করেন, √2 গুণ করলে 2 আসবে, তখন এটা 2 আসবে, ন্যাচারাল নাম্বার। বা কিউ বা ন্যাচারাল নাম্বার যেটাই বলেন আপনি, বা জেড যেটাই বলেন। সো গুণের ক্ষেত্রে আবদ্ধ না। সো আমরা আবদ্ধতা বিধির ক্ষেত্রে বলতে পারি সব ক্ষেত্রে আবদ্ধ নয়, ঠিক আছে। আমাদের এক্সপেরিমেন্ট আমরা কি দেখলাম, শুধুমাত্র যোগের ক্ষেত্রে আবদ্ধ, বাকি ক্ষেত্রে কি হচ্ছে, ওই যে গুণ ভাগ করলে কখনো মূলদ হয়ে যাচ্ছে, কখনো অমূলদই থাকতেছে, তো এটার ক্ষেত্রে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এই আর কি বিষয়। তো গেল মূলদ সংখ্যা নিয়ে আমার আসলে এইটুকুই বলার ছিল, সরি অমূলদ সংখ্যা নিয়ে, ঠিক আছে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আমরা যে সিম্বল গুলা ইউজ করি, যেমন এন কিংবা জেড কিংবা আর, হ্যাঁ, এদের মানে সঠিক লেখার রূপ কোনটা? মানে অনেক সময় জেড এর মাঝখানে দাগ দিই, আর এর আবার সাইডে দাগ দিই, বা এন এর মিডলে দাগ দিই, এরকম একটু মানে ঝামেলা হয়ে যায়। যদি সঠিক রূপটা একটু দিতেন, ধরেন দেখাতেন। আমরা তো এই আর দিয়ে তো আসলে একটা সেটকে বুঝাচ্ছি। তো যখন আমরা বইয়ের ভিতরে আমরা দেখি, বইয়ের ভিতরে তো তারা ডাবল দাগ দেয় না, দেয় কি? দেয় না, কারণ ওই বইয়ের ভিতরে যেটা করা হয় এটাকে গাঢ় করে লেখা হয়, ঠিক আছে, একটু গাঢ় করে লেখা হয়, তো তখন তাদের আলাদাভাবে দাগ দেওয়ার দরকার হয় না। কিন্তু আমরা যেহেতু গাঢ় করে লিখতে পারি না খাতার মধ্যে, তো আমরা যেটা করি আর কে আমরা এরকম ডাবল দাগ দিয়ে বুঝাই যে এটা
যেন তেন আর না, এটা হচ্ছে একটা সেট বোঝাচ্ছে, এটা হচ্ছে সেট বোঝাচ্ছে। তো এরকম আমরা দেখবেন প্রত্যেকটা নাম্বার সিস্টেমকে আমরা এরকম ডাবল এয়া দিয়ে লিখি আর কি, দুইটা দাগ দিয়ে লিখি, বা একটু ডাবল শেড দেওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে, মানে আমি এইটুকুই জানি আর কি এই নাম্বার সিস্টেম সম্পর্কে। ঠিক আছে, মানে অনেক সময় ছাত্ররাও টিউশনিতে হচ্ছে প্রশ্ন করে যে স্যার এখানে মিডিলে দাগ হচ্ছে কেন? হ্যাঁ এটা হচ্ছে সেট বোঝানোর জন্য, নাহলে তো এটা একটা জাস্ট একটা নাম্বার হয়ে একটা অ্যালফাবেট হয়ে গেল, আর এটা তো যে কোনো একটা অ্যালফাবেট না, এটা তো একটা সেট বোঝাচ্ছে। এই জন্য সেট বোঝানোর সুবিধার্থে আর কি এই জিনিসটা এইভাবে লেখা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলেন একটু আরো কিছু জিনিস জানি, বাস্তব সংখ্যার মধ্যে অনেক কিছুই আছে, আমরা একটু চলেন অ্যাবসলিউট ভ্যালু অফ রিয়েল নাম্বার বা পরম মান নিয়ে একটু আলোচনা করি। পরম মান, পরম মানের ডেফিনেশনটা কি সেটাকে বুঝেন। মডুলাস এ, মডুলাস এ মানে হচ্ছে এ হতে পারে, মডুলাস এ এর মান কি হতে পারে, মাইনাস এও হতে পারে। এ কখন হবে, যদি এ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, মাইনাস এ হবে যদি এ লেস দেন 0 হয়। ঠিক আছে, মডুলাস দিয়ে আসলে কি বোঝায়, মূল বিন্দু থেকে দূরত্ব বোঝায়। মডুলাস দিয়ে কি বোঝায়, মূল বিন্দু থেকে দূরত্ব বোঝায়। আর দূরত্ব কি কোনো নেগেটিভ হয়, তাই মডুলাস ফাংশনের আউটপুট অলওয়েজ পজিটিভ। এখন খেয়াল করে দেখেন, আমি যদি -2 এর মডুলাস নেই, -2 এর মডুলাসের মান কত আসবে, 2 আসবে। তো কিভাবে 2 হইলো, টু হবে। -2 একটা কি নেগেটিভ সংখ্যা। তো মডুলাস ফাংশন কি করবে, সে আগে দেখবে -2 পজিটিভ না নেগেটিভ, যদি দেখে পজিটিভ তাহলে তাহলে সে কি করবে, ওই সংখ্যাটাকে অ্যাজ ইট ইজ রাখবে। যদি দেখে নেগেটিভ তাহলে সেই সংখ্যাটা কি করবে, -2 কে একটা মাইনাস দিয়ে গুণ করবে। দেখেন তো উপরের ডেফিনেশনে কি তাই বলা হয়েছে না, এ যখন 0 থেকে ছোট, অর্থাৎ এ হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, তখন এ কে মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানায় ফেলা হয়। আর এ যখন একটা পজিটিভ সংখ্যা, তখন এ কে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই রাখা হয়। এটাই হচ্ছে মডুলাস ফাংশনের কি বৈশিষ্ট্য। তাহলে মডুলাস ফাংশন দিয়ে কি বোঝায়, মূল বিন্দু থেকে সংখ্যা রেখায় মূল বিন্দু থেকে দূরত্ব বোঝায়। আর মডুলাস ফাংশন দিয়ে দূরত্ব বোঝায়, এবং যদি মডুলাস ফাংশনের ভিতরে আপনি কোনো নেগেটিভ সংখ্যাকে রাখেন, -2 কে রাখেন, সে যেটা করবে ওই মাইনাসটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানিয়ে ফেলবে। সে কি করবে, একটা মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে এই ছিল আর কি মডুলাস রিলেটেড কথা। তো মডুলাস রিলেটেড একটা গুরুত্বপূর্ণ মডুলাস ল আছে। জিনিসটা হ্যাঁ, মানে মডুলাস জিনিসটা দরকার পড়লো কি? এটা মানে আপনি যদি কোনো কিছু মানে দূরত্ব মডুলাসের বুঝাইতে চান, প্রথমটা আপনি যদি ভাইয়া কোনো কিছু দূরত্ব বুঝাইতে চান, যে জিনিসগুলা দূরত্ব তো কোনো নেগেটিভ হয় না, এই দূরত্বের মধ্যে অনেক কিছু আছে যে জিনিসগুলো কোনো নেগেটিভ হয় না। ঠিক আছে, তো ওই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা মডুলাস ফাংশনটাকে ইউজ করি। ঠিক আছে, আমরা কি করি, মডুলাস ফাংশনটাকে ইউজ করি। যাদের ভ্যালুগুলো কোনো নেগেটিভ হতে পারে না তাদের ক্ষেত্রে আমরা মডুলাস ফাংশনটাকে ইউজ করি। এবং আরো অনেক ইউজ আছে, এখন আসলে এই ক্লাসের মধ্যে এত কিছু আনা সম্ভব না, তাই বললাম না আর কি। মডুলাস ফাংশনে অনেক ইউজ আছে। তো মডুলাস ফাংশন নিয়ে রিলেটেড আরো কিছু কথা আছে যেগুলো আমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারে পড়বো। আপাতত কিছু আমি আইডিয়া দিব আপনাদেরকে, কিছু একটু আইডিয়া দিব। যেমন একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি কি, মডুলাস ফাংশনের সাথে এটা রিলেটেড। এ প্লাস বি এর মডুলাস থেকে কি হবে, আলাদা আলাদা মডুলাস কি হবে, বড় হয়ে যাবে। এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বা ত্রিভুজ অসমতা। এটা আমরা অসমতা চ্যাপ্টারও পড়বো। ঠিক আছে, আবার এটা রিভার্স কি লেস দেন ট্রায়াঙ্গুলার। অর ইকুয়াল হবে না? হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল হবে নাকি ভাই? নিচে কি ও ভাইয়া, ইকুয়াল চিহ্ন হবে না ঠিক তো? ঠিক 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 বলছেন, ঠিক বলছেন, এটা একটা ইকুয়াল চিহ্ন হবে। রাইট, রাইট, এটা একটা লেস দেন ইকুয়াল সাইন হবে। রাইট, আবার রিভার্স ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিও আছে। রিভার্স ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিও কিন্তু আছে। তো সেটা কি এমন, সেটা হচ্ছে এ মাইনাস বি এর মডুলাসটা আবার কি হয়, বড় অথবা সমান হয় আলাদা আলাদা ভাবে এ এর মডুলাস মাইনাস বি এর মডুলাস থেকে। ঠিক আছে, এইটা আপনি একটু জেনে রাখতে পারেন। আরেকটা জিনিস কি জেনে রাখবেন, ধরেন আমরা আরেকটা জিনিস জেনে রাখতে পারি চাইলে, স্টার মার্ক দিয়ে দিচ্ছি। মডুলাস এক্স যদি এ থেকে ছোট হয়,
পরের লাইন আমরা কি লিখতে পারি, মাইনাস এ থেকে এক্স প্লাস এর মধ্যে, রাইট? আর মডুলাস এক্স যদি এ থেকে বড় হয় তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ থেকে ছোট, অথবা এক্স এ থেকে প্লাস এ থেকে বড়, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু মডুলাস ফাংশন যেহেতু পরম মান ফাংশন যেহেতু পড়তে আসছি, কয়েকটা প্রপার্টি একটু জেনে রাখলাম আর কি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা একটু জেনে রাখলাম। এখন আমরা আরো কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন বাস্তব সংখ্যার সীমা। ঠিক আছে, সীমা, ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা, বৃহত্তর নিম্ন সীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা, যেটাকে আমরা সুপ্রিমাম ইনফিমাম বলি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু জানবো। এই জিনিসগুলো জানলে এরপর আমরা এমসিকিউ সলভিং এ চলে যেতে পারবো। হ্যাঁ, সো আমাদের আর খুব বেশি টাইম নেই এমসিকিউ সলভিং এ যাওয়ার জন্য, একটু ধৈর্য ধরবেন, আর 10 মিনিটের মধ্যে আমরা আমাদের আলোচনাটা সামারাইজ করে ফেলতে পারবো আর কি, কনক্লুশনের দিকে চলে যাবো। তো আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা আমরা প্রথমে ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা এই জিনিসগুলো নিয়ে একটু, বা সুপ্রিমাম ইনফিমাম নিয়ে একটু জানি। সীমা, আচ্ছা, সুপ্রিম আছে, সীমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপ্রিমাম। সুপ্রিমামকে কি বলা হয়? ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। সুপ্রিমাম কি বলা হয়? ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। এটা নিয়ে একটু জানবো। তো আমরা একটা সেট লিখবো, 0 থেকে এক্স হচ্ছে 5। এই ধরনের সেটকে বলা হয় সীমিত সেট। এই ধরনের সেটকে কি বলা হয়? সীমিত সেট বলা হয়। অর্থাৎ এদেরকে ইংলিশে বলা হয় বাউন্ডেড সেট। ইংলিশে বলা হয় কি? বাউন্ডেড সেট। এদের বাম পাশে সে বাধা পাচ্ছে 0 দ্বারা, 0 থেকে সে আর ছোট হতে পারছে না। ডান দিকে বাধা পাচ্ছে 5 দ্বারা, 5 থেকে সে আর বড় হতে পারছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে বাউন্ডেড সেট। তো এইটা, এটার এই 5 কি এটার একটা ঊর্ধ্বসীমা কিনা, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখেন, সে এই সেটের যে এলিমেন্ট গুলা, সেই এলিমেন্ট গুলা কি 0 থেকে বড় এবং 5 থেকে ছোট। তাহলে 5 হচ্ছে তার একটা কি? ঊর্ধ্বসীমা। এবং শুধু ঊর্ধ্বসীমাই না, 5 হচ্ছে তার একটা কি? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। 5 কি তার একটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। কেন আসলে 5 ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা? এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আমরা রিয়েল অ্যানালাইসিস নামে একটা কোর্স ছিল আমাদের অনার্স লাইফে, ওগুলোর ভিতরে আমরা এগুলার ডেফিনেশনে অনেক ভিতরে ঢুকি, বা এত ভিতরে ঢুকবো না। আপনি নর্মালি চিন্তা করেন, 5 থেকে যে কোনো বড় সংখ্যাই এই সেটের জন্য একটা ঊর্ধ্বসীমা। আমি যদি বলি 6 এই সেটের জন্য একটা ঊর্ধ্বসীমা, আপনি কি না করতে পারবেন? পারবেন না। কারণ এই সেটের যে এলিমেন্ট গুলো আছে, এই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 0 থেকে বড় এবং 5 থেকে ছোট। এই এলিমেন্ট গুলো থেকে 6 তো বড়, তাই 6 একটা ঊর্ধ্বসীমা, 7 একটা ঊর্ধ্বসীমা, 8 একটা ঊর্ধ্বসীমা, এভাবে অনেক ঊর্ধ্বসীমা আছে এই সেটের। কিন্তু সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা? সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে 5। 5-এর চেয়ে ছোট কি কোনো ঊর্ধ্বসীমা আছে? আপনারা চিন্তা করেন তো, 5 থেকে যেই মাত্র আপনি ছোট কোনো ঊর্ধ্বসীমা নিতে যাবেন, সে আর ঊর্ধ্বসীমাই থাকবে না, সে ওই সেটের এলিমেন্ট হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ওই সেটের এলিমেন্ট হয়ে যাবে। সে কিন্তু আর কি ঊর্ধ্বসীমা থাকবে না। সো 5 হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কি বলা হয়? সুপ্রিমাম বলা হয়। এইবার আসেন ইনফিমামের আলোচনায়। এবার কিসের আলোচনা? ইনফিমামের আলোচনা। এখানে তো ইকুয়াল, লেস দেন ইকুয়াল নেই, 5 তো এক্স এর মানই আসে না। হ্যাঁ, আমি আপনাকে এই ব্যাপারটা একটু আলোচনা করতেছি। ইনফিমাম মানে কি? ইনফিমাম মানে হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। সুপ্রিমামের বৈশিষ্ট্যটা আমি বলতেছি আপনাকে। সুপ্রিমাম এমন একটা ঊর্ধ্বসীমার ক্ষেত্রে বা নিম্ন সীমার ক্ষেত্রে কখনোই এটা জরুরি না তারা সেটের ভিতরে থাকবে। আমি এটা লিখেই দিই, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম সেটের ভেতরে বা বাহিরের এলিমেন্ট বা সংখ্যা কি হতে পারে। সুপ্রিমাম বা ইনফিমাম কি সেটের মধ্যে থাকবে এমন কোনো কথা নেই। সে সেটের মধ্যে থাকতেও পারে,
সেটের মধ্যে নাও থাকতে পারে। এখন এইখানে মানে মেইন ডেফিনিশনটা কি, 5 এখানে আমার দেখতে হবে যে এই সেটের বড় এলিমেন্ট কারা আছে। এই সেটের থেকে বড় এলিমেন্ট হচ্ছে 5 একটা বড় এলিমেন্ট, বাকি যতগুলো বড় এলিমেন্ট আছে সবগুলো বড় এলিমেন্ট হচ্ছে গিয়ে কি ঊর্ধ্বসীমা হবে। 6 ঊর্ধ্বসীমা হবে, 7 ঊর্ধ্বসীমা হবে, 8 ঊর্ধ্বসীমা হবে, 8.5 ঊর্ধ্বসীমা, সবাই ঊর্ধ্বসীমা হবে। কিন্তু 5 থেকে ছোট কোনো ঊর্ধ্বসীমা আপনি পাবেন না। 5 থেকে ছোট কি কোনো ঊর্ধ্বসীমা পাবেন না। পাবেন কি খেয়াল করে দেখেন, 5 থেকে ছোট কিন্তু কোনো ঊর্ধ্বসীমা পাবেন না। তাই 5 হচ্ছে একটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাকেই বলা হয় সুপ্রিমাম। এখন আমি আপনার কনফিউশনটা একটু ক্লিয়ার করি। মনে করেন আমি সেটটাকে এইভাবে নিলাম, 0 থেকে বড় 5 এর সমান। এখন কি 5 সুপ্রিমাম হবে? এইবারও কিন্তু 5 সুপ্রিমাম হবে। সুপ্রিমাম মানে হচ্ছে ওই সেটের ভিতর থাকতেও পারে, সেটের ভিতরে নাও থাকতে পারে, কিন্তু সে এমন একটা ঊর্ধ্বসীমা হবে যার চেয়ে ছোট কোনো ঊর্ধ্বসীমা পাবেন না আপনি। যার চেয়ে কি পাবেন না? ছোট কোনো ঊর্ধ্বসীমা পাবেন না। তার চেয়ে ছোট কোনো ঊর্ধ্বসীমা না পান, তখন তাকেই আপনি কি বলবেন? তাকে আপনি বলবেন সুপ্রিমাম। আর ইনফিমামের ক্ষেত্রে কি হবে? বৃহত্তম নিম্ন সীমা। আপনি 0 থেকে 5 এই সেটটাকে আবার চিন্তা করেন, খেয়াল করে দেখেন, -1ও তো তার একটা নিম্ন সীমা, -2ও তার একটা নিম্ন সীমা, -3ও তার একটা নিম্ন সীমা। নিম্ন সীমা বলতে কি বুঝাচ্ছি? নিম্ন সীমা তাকেই বলতেছি এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট যার চেয়ে বড় অথবা সমান, তাকেই আমরা বলি ওই সেটের নিম্ন সীমা। -1 থেকে কি আমার এই সেটের এলিমেন্ট যারা আছে তারা কি বড় না ছোট? আমার এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু -1 থেকে বড়, তাই -1 তার একটা নিম্ন সীমা। -2 থেকে আমার এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট বড়, তাই -2ও তার একটা নিম্ন সীমা। -3 থেকেও তা এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট বড়, তাই -3ও তার একটা নিম্ন সীমা। 0 থেকে কি এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট বড়? হ্যাঁ, 0 থেকে ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট বড়, তাহলে 0 তার একটা নিম্ন সীমা। কিন্তু 0-র চেয়ে বড় আর কোনো নিম্ন সীমা আপনি পাবেন না। -3 থেকে -2 বড়, -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়, কিন্তু 0 থেকে বড় আর কোনো নিম্ন সীমা আপনি পাবেন না। 0 থেকে বড় করতে চাইলেই সেটা কি হয়ে যাবে, আপনি মানে ওই সেটের ভিতরে চলে যাবে, এবং তার চেয়েও কি পাবেন, মানে এমন একটা মানে 0 থেকে এক্স্যাক্টলি বড় কোন সংখ্যাটা আছে আপনি কিন্তু জানেন না। 0 থেকে বড় কোন নিম্ন সীমাটা আছে এটা কিন্তু আপনি জানেন। তাই 0 হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। 0-কে বলা হয় কি বৃহত্তম নিম্ন সীমা, অর্থাৎ 0 থেকে ছোট আরো অসংখ্য নিম্ন সীমা আছে, কিন্তু 0 থেকে বড় কোনো নিম্ন সীমা নাই। 0-ই কি সবচেয়ে বড় নিম্ন সীমা। তাই এটাকে বলা হয় কি, 0-কে বলা হয় বৃহত্তম নিম্ন সীমা। আর বৃহত্তম নিম্ন সীমাকেই বলা হয় কি ইনফিমাম। ইনফিমাম মানে বৃহত্তম নিম্ন সীমা, আর সুপ্রিমাম মানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এবার একটু বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি জানি আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে এটা নিয়ে, একটু বলেন। যে ওইখানে উপরে ওই যে জিরো আহ ওই যে কি ওইটা x <= 5 যে লাইনটা আছে, হ্যাঁ, এটা ওইখানে আপনি বললেন যে 5 হচ্ছে সুপ্রিমাম, এখানে 6 কেন সুপ্রিমাম হইলো না? 6 কেন হইলো না ভাইয়া? আমি আপনাকে অ্যান্সারটা দিই। ভাইয়া 6 হচ্ছে তার একটা ঊর্ধ্বসীমা, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিমামের সংজ্ঞা কি ভাইয়া? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হইতে হবে না আপনাকে? আচ্ছা বলেন তো 6 থেকে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আছে কিনা? আমি যদি বলি 5.9 একটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আপনি কি না করতে পারবেন? 6 থেকে ছোট না? আমি বলি যদি বলি 5.8 একটা ঊর্ধ্বসীমা, 5.9 থেকে, তাহলে 5.9 বাদ 5.8 কে নিতে হবে। 5.8 থেকে ছোট কে? 5.7, 5.7 থেকে ছোট কে? 5.6, 5.6 থেকে ছোট কে? 5.5। এভাবে করতে করতে আপনি দেখেন 5ই হচ্ছে এমন একটা ঊর্ধ্বসীমা যেটা সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা। এর চেয়ে ছোট আর ঊর্ধ্বসীমা আপনি বানাইতে পারবেন না। সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমাটা থাকবে সেটাই হচ্ছে সুপ্রিমাম। কিছুটা কি বুঝতে পারছেন? ভাইয়া তাইলে কি কিন্তু 5 তো সেটের মধ্যে আছে, এটাই হলো প্রশ্ন। হ্যাঁ, এটাই আমি এখানে লিখে দিচ্ছি। সুপ্রিমাম বা ইনফিমাম সেটের ভিতরে বা বাহিরের এলিমেন্ট হতে পারে, সেটার ভিতরে থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঊর্ধ্বসীমা ডেফিনেশন বা ভাইয়া নিম্নসীমা একটা ডেফিনেশনটা কথা বলেছি। ছিল। জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, যদি লেস দেন থাকে তাহলে কি আমরা ধরে নেব, যদি বাউন্ডেড ভ্যালু যদি লেস দেন আকারেই থাকে, ইকুয়াল যদি হ্যাঁ না থাকে, তাহলে লেস দেনের যেটা আছে ওইটাই হচ্ছে ক্ষুদ্রতম, আর যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে যেটা আছে ওইটাই হবে আমাদের বাউন্ডেড ভ্যালু। হ্যাঁ, আপনার ক্ষেত্রে কি করবেন, ধরেন এখানে দুইটা নেই, আমি দেখেন উপরের এক্সাম্পলটা কি নিলাম, 0 থেকে 5 দুইটাই লেস দেন গ্রেটার দেন এভাবে দাও, ঠিক আছে। স্ট্রিক্টলি লেস দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেন। 0 হচ্ছে ইনফিমাম, 5 হচ্ছে সুপ্রিমাম।
কিন্তু যদি ইকুয়াল দিয়েও দেওয়া থাকতো তাও 0 ইনফিমাম আর 5 সুপ্রিমাম হইতো। ঠিক আছে, আপনারা অত কিছু চিন্তা করবেন না, এত ভাইয়া বুঝতে ডেফিনেশনের পারছি। এটাই সহজ কথা, এটাই বুঝতে চাচ্ছিলাম। এটাই সহজ কথা। মানে আপনি জাস্ট একটা ডেফিনেশন বা একটা বেসিক যদি মাথার মধ্যে রাখেন, সুপ্রিমাম ওই সেটের এলিমেন্ট হতে পারে, সুপ্রিমাম ওই সেটের বাইরের এলিমেন্ট হতে পারে। যেমন এইখানে দেখেন 1 নং কেসটার মধ্যে দেখেন, 1 নং কেসের ভিতরে আমার 5ও এই সেটের এলিমেন্ট না, 0 এই সেটের এলিমেন্ট না, কিন্তু 5 সুপ্রিমাম হইছে, 0 ইনফিমাম হইছে, কিন্তু এরা কেউই কিন্তু সেটের এলিমেন্ট না। এই বেসিক থেকে যদি কোশ্চেন আসে যাতে আপনারা না আটকান, তাই এইটুক খালি বললাম। আবার এখানে দেখেন 5ও এই সেটের এলিমেন্ট, 0 এই সেটের এলিমেন্ট, কিন্তু এরা দুইজনই কি ইনফিমাম আর সুপ্রিমাম। খালি এইটুক খালি মনে রাখবেন, সুপ্রিমাম সেটের বাইরে থাকলেও সুপ্রিমাম হইতে পারে, ভিতরে থাকলেও সুপ্রিমাম হইতে পারে। আপনি কিন্তু সেটটা দিবে, আপনি সুন্দর মতো সেটটা দেখবেন, দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে এটার ভিতরে কোনটা সুপ্রিমাম আর কোনটা ইনফিমাম। ঠিক আছে, আপনি ইজিলি বুঝে যাবেন, যদি বাউন্ডেড সেট হয় ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওইখানে যদি আমরা ওই সুপ্রিমামের ক্ষেত্রে বা ইনফিমামের ক্ষেত্রে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অথবা এক্স বিলংস টু জেড এই জাতীয় শর্ত দেওয়া থাকলে কি অ্যান্সারে কোনো পরিবর্তন হবে কিনা, না একই থাকবে? অ্যান্সারে 100% পরিবর্তন হবে ভাইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। যেমন আমি আপনাকে বলি এক্স স্কোয়ার লেস দেন 2, ভাইয়া ভালোভাবে খেয়াল করেন, এক্স স্কোয়ার লেস দেন 2, জি। ওকে, এই সেটের সুপ্রিমাম কত? আমি যদি বলি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সুপ্রিমাম আপনি বলবেন কি? সুপ্রিমাম √2, বলবেন না √2? জি। আমি যদি বলি এক্স স্কোয়ার লেস দেন 2, এক্স বিলংস টু রেশনাল নাম্বার, আপনি বলবেন সুপ্রিমাম এক্সিস্ট করে না, সুপ্রিমাম এক্সিস্ট করে না বা সুপ্রিমাম নাই। নাই। জি। কারণ হচ্ছে এক্স তখন হয়ে যাবে লেস দেন √2, আর √2 হচ্ছে তার একটা কি, √2 হচ্ছে তার এমন একটা আপার বাউন্ড যার চেয়ে ছোট আপার বাউন্ড নাই, কিন্তু √2 তো আবার কিউ এর মধ্যে নাই, √2 তো কিউ এর মধ্যে নাই, তাহলে নাই। √2 তো সুপ্রিমাম হবে না, কারণ ওই সেটের ভিতরে তো সুপ্রিমাম থাকতে হবে। মানে আপনি যেই সেটের এলিমেন্ট নিচ্ছেন ওইটা তো ওই সেটের এলিমেন্ট হইতে হবে, √2 তো কিউ এর মধ্যে পড়েই না। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি সেট চেঞ্জ করে দেন তাহলে কিন্তু সুপ্রিমাম ইনফিমাম চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো সুপ্রিমাম ইনফিমাম ভাইয়া আপনাদেরকে কি করতে পারে? অসমতা চ্যাপ্টারে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনাকে এরকম অসমতা দিয়ে দিতে পারে, ধরেন 3x² মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0 দিয়ে বলতে পারে যে এই সেটের সুপ্রিমাম ইনফিমাম কত। তাহলে আপনার কি করতে হবে? এই সেটটারে কি করতে হবে ভাইয়া? সলভ করতে হবে আগে। এই সেটটা সলভ করলে আপনি তখন কি করতে পারবেন? এটা ইকুয়েশনটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মেবি। এক্স্যাক্টলি, উৎপাদকে বিশ্লেষণ করে সলভ করলে তখন দেখবেন এক্স হয়তো বা 2 থেকে বড়, 3 থেকে ছোট, এরকম কিছু একটা চলে আসবে। তখন আপনি বলতে পারবেন সুপ্রিমাম কে আর ইনফিমাম কে। বুঝতে পারছেন? এই জাতীয় এটা আমরা অসমতা চ্যাপ্টারও পড়বো। ঠিক আছে, এই জন্য আর বেশি এক পা চাইলাম না আর কি। আরো সুপ্রিমাম ইনফিমাম বের করা আর একটু ডিফিকাল্ট প্রবলেমও দেয় অনেক সময়। ঠিক আছে, ধরেন ন্যাচারাল নাম্বারের আমি একটা সেট দিলাম। অনেক সময় সেট গুলাকে সেট ডেফিনেশন দিয়ে সেট গুলাকে রিপ্রেজেন্ট করে, তখন বলে যে সুপ্রিমাম কত ইনফিমাম কত। যেমন আমি যদি আপনাকে একটা সেট দেই, সহজ এক্সাম্পলই নেই, ধরেন এ একটা সেট 1/n, রাইট? 1/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে বলো তো এই সেটের এলিমেন্ট n এর জায়গায় 1 বসান তো। ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 এরা বসবে না? n এর জায়গায় 1 বসালে কত পাবেন? 1। n এর জায়গায় 2 বসালে কত পাবেন? হাফ। এর জায়গায় 3 বসালে কত পাবেন? 1/3। এর জায়গায় 4 বসালে কত পাবেন? 1/4। 5 বসালে কত পাবেন? 1/5। এভাবে করে চলবে না ভাইয়া? ছোট হচ্ছে। 100 বসালে কত পাবেন? 1/100, মানে খুব ছোট হচ্ছে। এরপরে 1000 বসালে কত পাবেন? 1/1000। এভাবে করতে করতে কি একটা টাইমে জিরোর দিকে চলে যাবে না মানটা, এই সেটের মানটা? তাহলে একটা জিনিস খেয়াল করুন তো ভাইয়া, এই সেটের এলিমেন্ট গুলার অবস্থান কোথায়? এই সেটের এলিমেন্ট গুলো এই জায়গায় যদি আমার 0 থাকে সংখ্যা রেখার, এই জায়গায় যদি সংখ্যা রেখার 1 থাকে, এই সেটের এলিমেন্ট গুলো 1 থেকে শুরু হচ্ছে, কমতে 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 কি 0 তো এক্স্যাক্টলি হবে না, তাই না? 0-র আশেপাশে থাকবে না? জি। তাহলে আমরা কি বলতে পারি এই সেটটার এলিমেন্ট গুলা 0 থেকে বড় আর 1 এর সমান অথবা 1 থেকে ছোট? এবার বলুন তো এই সেটের সুপ্রিমাম কত আর ইনফিমাম কত? সুপ্রিমাম 1, ইনফিমাম 0। বাট এই সেটের এলিমেন্ট গুলো কি আপনাকে দিয়ে দিচ্ছে? এই সেটের এলিমেন্ট গুলো কিন্তু আপনাকে দিয়ে দেয় নাই, আপনি এলিমেন্ট গুলো নিজে বের করছেন, রাইট? এলিমেন্ট গুলো মান বসায় বসায় কি করছেন? এলিমেন্ট গুলো বের করছেন। এলিমেন্ট গুলো কোন রেঞ্জের ভিতরে পড়বে সেটা আপনি কি বের করছেন, রাইট? ওকে, এইবার আমি যদি আপনাকে আরেকটা সেট দিই, আপনারা একটু বুদ্ধি করে দেখি তো বলতে পারেন কিনা। আমি একটু চেক করব যে আপনারা এই সেটটা পারেন কিনা। 1 - 1/n একটা দিলাম আমি আপনাকে, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N।
এটার সুপ্রিমাম আর ইনফিমাম কত, বা এটার রেঞ্জটা কত বলেন তো? 1 আর 2 হবে। একটু ভালোভাবে চিন্তা করে বলতে হবে ভাইয়া। প্রথমে আপনি 1 বসান, 1 বসালে কত পাচ্ছেন? 0 পাচ্ছেন। স্যার জিরো জিরো। থেকে জিরো হবে, জিরোই হবে। না না, 0 থেকে বাড়তে, এরপরে দেখেন আপনি যখন 2 বসাবেন তখন 1 থেকে হাফ বিয়োগ হয়ে কত পাচ্ছেন? হাফ পাচ্ছেন। এবার 3 মাইনাস বসাইলে হাফ। কত হচ্ছে? 1 থেকে 1/3 বিয়োগ হচ্ছে, 2/3 পাচ্ছেন। এভাবে করতে করতে একটা টাইমে এই বাড়তেছে। জায়গায় এই জিনিসটার মান তো ছোট হচ্ছে আস্তে আস্তে। 1 থেকে একটা ছোট জিনিস বিয়োগ করলে একটা টাইমে কি হবে? ইনফিনিটি যদি বসান, এন এর মান যদি অনেক বড় হয়ে যায় তখন এই জিনিসটার মান হয়ে যাবে কত? 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে এই জিরো সেটের হয়ে মান যাবে। কত? 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ এই 1 সেটের এলিমেন্টগুলো 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। 0 1 একের এক্স্যাক্টলি সমান হবে না, একের এক্স্যাক্টলি সমান হবে না, কিন্তু একের খুব সমান হবে। কাছাকাছি, একের খুব কাছাকাছি চলে যাবে। তো সুপ্রিমাম হবে 1 আর ইনফিমাম হবে কত? 0। তাহলে সুপ্রিমাম ইনফিমাম যদি আপনাকে বের করতে দেয়, এভাবে যদি ডেফিনেশন দিয়ে দেয়, ডেফিনেশন থেকেও কিন্তু আপনারা চাইলে সুপ্রিমাম ইনফিমাম বের করতে পারবেন, রাইট? আমি মোটামুটি আপনাদেরকে সুপ্রিমাম ইনফিমাম আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম। শুরুতে একটু পেঁচায় ফেলছিলাম, একটু ডেফিনেশন দিয়ে বেশি বলতে গেছি, তো একটু জিনিসটা হয়তো একটু কঠিন হয়ে গেছে, আমি জানি না কঠিন হয়েছে কিনা আপনাদের জন্য। তো এই আর কি। এখন আমরা খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, এগুলো তো আপনারা বুঝে নিয়ে, এগুলো আর বললাম না কিছু। আমি কয়েকটা আচ্ছা ভাই, আরেকটা বিষয়, যদি যদি হচ্ছে যদি যে এই সেট যদি যে কোনো একদিকে অসীম হয়, অর্থাৎ মান বৃদ্ধি পাচ্ছে, যেমন ন্যাচারাল নাম্বারের সেট, বলেন, ন্যাচারাল নাম্বার সেটের কি ইনফিমাম আছে না সুপ্রিমাম আছে? ন্যাচারাল নাম্বার সেটের ইনফিমাম আছে, সুপ্রিমাম তো নাই। জি। সুপ্রিমাম নাই। জেড এর কি? জেড এর পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে তো কিছুই নাই। ইনফিমাম নাই, সুপ্রিমাম নাই। ওকে, সো এরকম জি আর কি বিষয়টা, বুঝতে পারছেন? জি ভাই। সো আপনারা মোটামুটি এগুলো, এই বেসিক দিয়ে আপনারা অনেক কিছু ইয়া করতে পারবেন, ঠিক আছে? ভাইয়া অসমতা চ্যাপ্টারে কি আবার বুঝাই দিবেন? জি ভাইয়া, জি আপু কি বললেন? অসমতায় আবার কি ব্যবধি বুঝাই দিবেন? অসমতায় কি বুঝাবো? ব্যবধি ব্যবধি ও ব্যবধি ও আচ্ছা আচ্ছা, ব্যবধি। আচ্ছা, ব্যবধির ব্যাপারটা একটু নাহলে আপনাদের জন্য একটু বলি একবার। ব্যবধি তো হতে পারে ভাইয়া আপু হচ্ছে খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, অর্ধখোলা, অর্ধ ব্যবধি, তো এটা আর কি। তো এটা থেকে আসলে আমার মনে হয় না ভালো কোনো এমসিকিউ আসবে। তো ব্যবধি নিয়ে একটু যদি কথা বলি। ইকুয়েশন দিলে প্রবলেম হয়ে যায় হ্যাঁ কি? ইকুয়েশনের ক্ষেত্রে, যে কখন খোলা বদ্ধ হবে। ইকুয়েশন থাকলে, অসমতা থাকলে কোনটা খোলা ব্যবধি কোনটা বদ্ধ ব্যবধি হবে, এটা উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য বুঝাই দিলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা। এখন ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশন যেভাবে থাকবে, ইকুয়েশনের ভিতরে যদি আপনাকে ধরান বলা হয় যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4, এখানে যদি লেস দেন থাকে তাহলে অ্যান্সারও লেস দেন আসবে। এখানে যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে অ্যান্সারও লেস দেন ইকুয়াল থাকবে। এখানে গ্রেটার দেন, এভাবে আর কি, বুঝছেন? এটা ইকুয়েশন অনুযায়ী আর কি, ইকুয়েশনে কিভাবে দেওয়া আছে ওই অনুযায়ী আপনার অ্যান্সারটা আসবে, ঠিক আছে? ধরেন খোলা ব্যবধি হচ্ছে a কমা b, এভাবে ওপেন ইন্টারভাল দেওয়া থাকবে। ওপেন ইন্টারভাল মানে কি বলেন তো? এই সেটের ভিতরে কি a b কি এই সেটের ভিতরে পড়ছে না পড়ে নাই? না, না, পড়ে নাই। পড়েনি। সো এটা যদি একটা সেট আপু হয় যেটা a, বলছে এটা হচ্ছে যে ইয়াতে অসমতার ভিতরে ওইটার আলোচনা মানে খুব ভালোভাবে বোঝা যাবে আর কি, কিন্তু এখানে তো সংক্ষেপে ওইটা আর কি কোনো সমাধান, এখানে অসমতার সমাধান আমরা করিনি এতক্ষণ। রাইট রাইট, অসমতা সমাধান তো আসলে এখানে আমরা ডিটেলস করিনি। সো খোলা ব্যবধি আর ধরেন বদ্ধ ব্যবধি থার্ড যদি আমরা ব্র্যাকেট দেয়, এক পাশে থার্ড ব্র্যাকেট, এক পাশে ফার্স্ট ব্র্যাকেট, অথবা উভয় পাশে থার্ড ব্র্যাকেট, তো অসমতা করার পরে যেটা বদ্ধ ব্যবধিটির কথা বলছে কি স্যার? হ্যাঁ আচ্ছা, দেখেন এবার এবার দেখেন বদ্ধ ব্যবধিটা দেখেন, ক্লোজ ইন্টারভাল। এখানে কি বলেন তো, এ আর বি এরা কি ক্যাপিটাল এ সেটের মধ্যে পড়ছে না? পড়ছে, রাইট? এখানে হচ্ছে জি। এ আর বি আছে এবং তার মাঝখানে সবাই আছে। আর খোলা ব্যবধি থাকলে কি, এ আর বি কিন্তু এই সেটের মধ্যে নাই, এ আর বি এর মাঝখানে সবাই আছে কিন্তু এ আর বি নাই। এটা হচ্ছে খোলা ব্যবধির মিনিং, রাইট? এই তো, আর আপনারা মোটামুটি এগুলো জানেন এই আর কি। তো এখন অর্ধখোলা, অর্ধ ব্যবধি, ওই যে এক আপু মাত্র বলতেছিল, তো ওইটাও হইতে পারে অর্ধখোলা। লেস দেন ইকুয়াল থাকলে তো বদ্ধ, আর অনলি লেস দেন বা গ্রেটার দেন থাকলে তো খোলা। হ্যাঁ রাইট।
যেমন ধরেন এইটাকে আমি যদি অসমতায় লিখি তাহলে কিভাবে লিখবো বলেন তো ভাইয়া? এ থেকে এক্স বড়, এক্স থেকে বি, এভাবে লিখবো। আর এটাকে অসমতায় লিখলে কিভাবে লিখবো বলেন তো? এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, আর এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল বি। এক্স less than equal b। এই যে এটাই আর কি, মানে এগুলোর সাথে আসলে অসমতার একটা রিলেশন আছে, ঠিক আছে? আপনি অসমতায় জি। রিপ্রেজেন্ট করতে পারেন এগুলোকে। অর্ধ খোলা ও অর্ধবদ্ধ। তো এটা কি হবে? ধরেন এক সাইড হচ্ছে খোলা, এক সাইড হচ্ছে বদ্ধ। তাহলে এটাকে যদি আমি এক পাশে রিপ্রেজেন্ট করি, ফার্স্ট ব্র্যাকেট, এক পাশে থার্ড ব্র্যাকেট। এক পাশে ফার্স্ট ব্র্যাকেট, এ লেস দ্যান তাহলে এক্স এভাবে লেস দ্যান ইকুয়াল বি। এক্স্যাক্টলি। তাহলে এটা হয়ে গেল এরকম আর কি বিষয়টা, ঠিক আছে? নট এপসিলন এ আর বি এপসিলন। আচ্ছা, এবার আমরা দুই একটা আপনাদের দুই একটা থিওরেম যেগুলো আমাদের ছিল ওগুলো নিয়ে একটু কথা বলবো, জাস্ট একটু জানায় রাখবো আর কি আপনাদের এই নামে যে থিওরেম আছিল। একটা আমরা থিওরেমের পড়বো যে ডেন্সনেস প্রপার্টি অফ রেশনাল নাম্বার। এখানে কি বলছে স্টেটমেন্টটা খালি জানিয়ে রাখবেন, ডেন্সনেস প্রপার্টি। আর 2 মিনিট লাগবে। মূলদ সংখ্যার ঘনত্ব, বাংলায় বলি আমরা মূলদ সংখ্যার ঘনত্ব। এখানে যেটা বলা হয়েছে, এ আর বি যদি দুইটা রিয়েল নাম্বার হয়, যে কোনো দুইটা রিয়েল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার কি পাওয়া যাবে। এটাই হচ্ছে রেশনাল নাম্বারের কি ঘনত্বের প্রপার্টি। এটা প্রুফ টুফও ছিল আমাদের অনার্স লাইফে। যে কোনো দুইটা রিয়েল নাম্বার আপনি নেন, যে কোনো যত ছোট রিয়েল নাম্বার আপনি ধরেন 1.1 নিলেন, 111 নিলেন, আরেকজন মনে করে নিল 1.111112, এদের দুজনের মাঝখানেও কি পাবেন? একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আপনি পাবেন। যে কোনো দুইটা রিয়েল নাম্বারের মাঝখানে কি পাওয়া যাবে? একটা রেশনাল নাম্বার পাওয়া যাবে। এটাই হচ্ছে রেশনাল নাম্বারের ডেন্সিটি প্রপার্টি বা ডেন্সনেস প্রপার্টি অফ রেশনাল নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে রেশনাল নাম্বারের ডেন্সনেস প্রপার্টি। আরেকটা এগুলো প্রপার্টি মনে হয় আছে, ক্লাস 9-10 জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়েও আছে। হ্যাঁ হ্যাঁ, আহ, দুটি সংখ্যার যোগফলের ক্ষেত্রেও আছে, দুটি মূলদ সংখ্যার যোগফল এরকম দিয়েও আছে। হইতে পারে, হইতে পারে। আমি আসলে 9-10 স্টুডেন্ট কখনো পড়াইনি, আমি বলতে পারতেছি না। তো আরেকটা প্রপার্টি ভাইয়ারা দেখেন তো, এই প্রপার্টিটা আপনাদের মনে পড়ে কিনা? আর্কিমিডিয়ান প্রপার্টি। এই প্রপার্টির নাম শুনছেন কিনা? একটা প্রপার্টি কি আর্কিমিডিয়ান প্রপার্টি, এটা অনার্সে ছিল। এগুলো রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের মধ্যে রিলেটেড আর কি, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট প্রপার্টি স্টেটমেন্ট গুলো এগুলো না আসারই চান্স বেশি, বাট স্টেটমেন্ট গুলো একবার একটু জানায় রাখতে চাই আর কি। এক্স আর ওয়াই যদি দুইটা রিয়েল নাম্বারের মধ্যে হয়, আর এন যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে হয়, ওরা বলতে চাই আর্কিমিডিয়ান প্রপার্টিতে বলতে চাইতেছে যে যে কোনো যত বড় রিয়েল নাম্বারই তুমি নাও না কেন, তার চেয়েও বড় তুমি ন্যাচারাল নাম্বার পাবা। কি বাবা? যত বড় রিয়েল নাম্বারে তুমি নাও না কেন, তার চেয়েও বড় ন্যাচারাল নাম্বার তুমি পাবা। এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয়, এন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। অর্থাৎ যে কোনো বড় রিয়েল নাম্বার ওয়াই নিলা তুমি, কিন্তু তুমি এমন একটা ন্যাচারাল নাম্বার পাবা যেটা দিয়ে তুমি এক্স কে গুণ করলে ওই ওয়াই থেকেও বড় একটা সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় আর্কিমিডিয়ান প্রপার্টি। অর্থাৎ যত বড় রিয়েল নাম্বারই তুমি নাও না কেন, তার চেয়ে বড় ন্যাচারাল নাম্বার তুমি পাবা। এবং এই স্টেটমেন্টটা মনে রাখবেন, এন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে? আর আপনাদেরকে লাস্ট যেটা সেটাও বলবো, কমপ্লিটনেস এক্সিওম। এটা পড়ছেন কিনা জানি না, এক্সিওম অফ কমপ্লিটনেসও বলা হয়। কমপ্লিটনেস এক্সিওম অফ রিয়েল নাম্বার, এটাকে বলা হয় বাস্তব সংখ্যা সম্পূর্ণতার স্বীকার্য। এইটা থেকে বেসিক্যালি যে ঊর্ধ্বসীমা নিম্নসীমার কনসেপ্টটা আসছে, ঠিক আছে? এখানে কি বলছে? এখানে বলছে যে কোনো একটা সেট যদি বাউন্ডেড অ্যাভাব হয়, বাউন্ডেড অ্যাভাব হলে তার একটি সুপ্রিমাম থাকবে, আর বাউন্ডেড বিলো হলে তার একটি ইনফিমাম থাকবে। যেমন ন্যাচারাল নাম্বার
এর সেটটার কথা চিন্তা করেন, 1 2 3, এটা কি বাউন্ডেড অ্যাভাব নাকি বাউন্ডেড বিলো? সামনের দিক দিয়ে কি বাউন্ডেড? বাউন্ডেড না কিন্তু। সো এ হচ্ছে বাউন্ডেড বিলো। এর পিছনের দিক দিয়ে আসেন, একে গিয়ে আটকে গেছে, এক থেকে কিন্তু আর ছোট হচ্ছে না, একে গিয়ে আটকে গেছে। তাহলে জি বাউন্ডেড বিলো যদি হয়, যেহেতু সে বাউন্ডেড বিলো, তাই তার কি থাকবে ভাইয়া বলেন তো? একটা ইনফিমাম থাকবে। এটাই কমপ্লিটনেস এক্সিওমে বলছে, সে বাউন্ডেড বিলো হলে তার একটা ইনফিমাম থাকবে। একটা ইনফিমাম আর থাকবে, বাউন্ডেড অ্যাভাব সেটের কি থাকবে? এর যদি একটা সেট নেই, সুপ্রিমাম। সুপ্রিমম থাকবে, হ্যাঁ। -3 -2 1 -1 0 1 2, এই সেটটা কেমন বলেন তো? এই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাভাব সেট। সো বাউন্ডেড অ্যাভাব সেট হলে কি তার একটা সুপ্রিমাম থাকবে। এই কথাটা জাস্ট বলছে। এই কথাটা বলার পরেই তো আমরা ওই যে সুপ্রিমাম, এই আলোচনাটা বেসিক্যালি সুপ্রিমাম ইনফিমামের আগে আসার কথা ছিল। তো এই আলোচনাটা আমরা আগেই করে বলছি, জাস্ট থিওরেমের নামটা একবার একটু বলে দিলাম আর কি, যে সুপ্রিমাম ইনফিমাম যে থাকবে, এই কথাটা কোন থিওরেমের মধ্যে বলছে? কোন থিওরেমের মধ্যে বলছে বলেন তো? এক্সিওম অফ কমপ্লিটনেস বা কমপ্লিটনেস এক্সিওমের মধ্যে বলছে। বাস্তব সংখ্যা সম্পূর্ণতা স্বীকার্যের মধ্যে বলা আছে যে বাউন্ডেড অ্যাভাব সেটের সুপ্রিমাম থাকবে, বাউন্ডেড বিলো সেটের ইনফিমাম থাকবে। এই কথাটা বলা ছিল, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টার রিলেটেড বেসিক ভাই আলোচনা। একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন। মূলদ সংখ্যার সেটা সম্পূর্ণতা ধর্ম খাটে না, এটা ইন্টারের বইতে ছিল, এটা এক্স্যাক্টলি ভাইয়া, এইটা আমি একটু আগে উপরে আলোচনা করছিলাম। এটা এক্সিওম অফ কমপ্লিটনেস এমন একটা প্রপার্টি ভাইয়া, এক্সিওম অফ কমপ্লিটনেস একটু রিয়েল নাম্বারের জন্য খাটে, রিয়েল নাম্বারের জন্য খাটবে, কিন্তু এক্সিওম অফ কমপ্লিটনেস কিসের জন্য খাটবে না ভাইয়া? মূলদ সংখ্যার জন্য খাটবে না। কেমনে খাটবে না? ওই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের মনে পড়ে কিনা? এক্স স্কোয়ার লেস দেন 2 ভাইয়া, এই একটা সেট না জি এটা? তাহলে এই সেটটা কি বাউন্ডেড অ্যাভাব না? খেয়াল করে দেখেন তো, বাউন্ডেড অ্যাভাব না? বাট স্টিল তার কিন্তু ইয়া নাই, সুপ্রিমাম নাই। বাউন্ডেড অ্যাভাব সেট তাও সুপ্রিমাম নাই। কারণ হচ্ছে আপনি বলে দিচ্ছেন এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, এক্স কি বিলংস টু কিউ। তো যখন আপনি এক্স লিখলেন, তখন আপনি এক্স এর ভ্যালু কত হয়ে গেল? -√2 থেকে বড়, +√2 থেকে ছোট, এরকম হয়ে গেল। সো মানে রুট করে দিলাম যখন, তখন এরকম হয়ে গেল, -√2 থেকে বড়, +√2 থেকে ছোট। এই √2 এইটা তো কিউ এর মধ্যে পড়ে না। কিসের মধ্যে পড়ে না? কিউ এর মধ্যে পড়ে না। সো আলটিমেটলি এটা হচ্ছে এমন একটা এক্সিওম, এটার ক্ষেত্রে বলা থাকে, ওই যে ইন্টারের বইয়ের মধ্যে আপনারা বললেন যে আছে, এটা হচ্ছে এমন একটা এক্সিওম, এই এক্সিওমের সাহায্যে আমরা রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যার সেটকে রিয়েল নাম্বার থেকে আলাদা করতে পারি। আপনাদের এত কিছু জানা দরকার না, আপনারা জাস্ট এমসিকিউর জন্য এইটুকু মনে রাখবেন যে এক্সিওম অফ কমপ্লিটনেস রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার জন্য খাটে না, আর রিয়েল নাম্বারের জন্য কি ভাইয়া? রিয়েল নাম্বারের জন্য খাটে। এইটুকু শুধু মনে রাখবেন, ঠিক আছে? রিয়েল নাম্বারের জন্য এটা খাটছে, যে বাউন্ডেড অ্যাভাব হলে সুপ্রিমাম থাকে, বাউন্ডেড বিলো হলে ইনফিমাম থাকে। কিন্তু রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার জন্য দেখবেন বাউন্ডেড অ্যাভাব হওয়ার পরেও সুপ্রিমাম নাই বা ইনফিমাম নাই, যদিও তারা বাউন্ডেড অ্যাভাব তাও নাই। কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে বাউন্ডেড অ্যাভাব হলে সুপ্রিমাম থাকবেই থাকবে, আর বাউন্ডেড বিলো হলে ইনফিমাম থাকবে। এটা হলো রিয়েল নাম্বারের জন্য খাটে, এক্সিওম অফ কমপ্লিটনেস। তাহলে আমরা মোটামুটি বাস্তব সংখ্যা চ্যাপ্টারের একটা ভালো আইডিয়া পাইছি কিনা? তাইলে আমরা এমসিকিউ সলভিং এ যেতে পারবো, ঠিক আছে? আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? তাহলে আমরা চলেন এমসিকিউ সলভ করি। বলেন, একদম সহজ সহজ এমসিকিউ। আমরা আরো অনেক কঠিন জিনিস পড়ছি, বাট এমসিকিউ গুলো সহজ রাখা হয়েছে। এন দ্বারা কি বোঝানো হয় বলেন? স্বাভাবিক সংখ্যা। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয় বলেন? 2 নম্বরটা, এই যে এখানে অপশন গুলো দেওয়া আছে। শূন্য। বি নম্বর জিরো। এবার বলেন, জেড সেটে কতটি ঋণাত্মক সংখ্যা আছে? জেড মানে পূর্ণ সংখ্যার সেটে কতটি ঋণাত্মক সংখ্যা আছে? কয়টা ঋণাত্মক সংখ্যা আছে জেডে? অসীম। 4 নম্বরটা বলেন, 3/4 কোন ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা না? মূলদ সংখ্যা। √2 সম্পর্কে সত্য হলো কি? অমূলদ অমূলদ সংখ্যা। সংখ্যা। পাই এর মান কত? 3.1। কিউ দ্বারা কি বোঝানো হয়? কিউ দ্বারা কি বোঝানো হয়? মূলদ সংখ্যা। আর সেটে কত ধরনের সংখ্যা আছে? আর সেটে কত ধরনের সংখ্যা আছে? মূলদ অমূলদ না? অমূলদ। মূলদ সংখ্যা। আচ্ছা এবার বলেন, -5 এর মডুলাস মান কত হবে? 5 হবে। আচ্ছা মডুলাস x = যদি 3 হয়, তাহলে x এর মান কত হবে? 3 বা -3। আমরা জানি না মডুলাস যদি উঠায় দিই তাহলে কি হয়? প্লাস মাইনাস বসে না? জি 3 বা -3 হবে। 3 বা -3 হবে।
2,5 এই ব্যবধির জন্য নিচের কোনটি সত্য? বি হবে বি 2, 5 বাদে এর মাঝখানে বাকি সব। তাহলে বি নম্বরটা। এবার বলেন 12 নম্বরটা বলেন। 1,4 এই যে ক্লোজ ইন্টারভাল এই ব্যবধির জন্য নিচের কোনটি সত্যি? 1, 4 হবে সহ 4 সহ বাকি সব। বাকি সব 0, 1 এই ব্যবধির জন্য এগুলো তো পারবেন। 0 বাদ দিয়ে 1 সহ। 0 বাদ, কিন্তু 1 নিতে হবে। হ্যাঁ, এবার বলেন √9 এর ভ্যালু কত? √9 এর ভ্যালু কত? 3 বা 3 -3 3 minus শুধু 3 3। বা এটা একটা কনফিউশন হয় অনেকের। √9 এর ভ্যালু হবে শুধু 3 ও সরি, অনলি 3 ঠিক আছে। আপনার যদি x কেন স্কয়ার স্যার ইকুয়াল এটা টু একটু 9 বোঝার থাকে, তো? x স্কয়ার ইকুয়াল টু যদি 9 থাকে, x ইকুয়াল টু হবে +-3। প্লাস কিন্তু মাইনাস 3। শুধু root রুট ওভারের negative ভ্যালু শুধু কখনোই নেগেটিভ হয় না। রুট ওভারের ভ্যালু অলওয়েজ পজিটিভ। √9 এর ভ্যালু অলওয়েজ 3, √16 এর ভ্যালু অলওয়েজ 4। কিন্তু রুটের আগে একটা প্লাস মাইনাস বসে। যখন আপনি স্কোয়ার ইকুয়েশন সলভিং এর টাইমে স্কোয়ারকে যখন রুট করেন, তখন আমরা জানি যে বাস্তব সংখ্যার একটা ফান্ডামেন্টাল থিওরেম আছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ওইখানে বলা হয়েছে যে দ্বিঘাত সমীকরণের মূল থাকবে 2টা। ওই 2টা মূল পাওয়ার জন্য আমরা এখানে একটা প্লাস মাইনাস দেই। কি করি? প্লাস মাইনাস দিই। কিন্তু এই √9 এর ভ্যালুটা কত? এই √9 এর ভ্যালু কিন্তু অলওয়েজ ধনাত্মক। এটা হচ্ছে একদম ম্যাথমেটিক্স এর খুব বেসিক জিনিস যে √ যা যুক্ত কোনো কিছুর ভ্যালু কখনোই নেগেটিভ হইতে পারে না। তাদের আউটপুট অলওয়েজ পজিটিভ। √9 মানে শুধু পজিটিভ 3, √16 মানে শুধু পজিটিভ 4, √25 মানে শুধু পজিটিভ 5। ঠিক আছে, এদের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। ওকে, বাট আপনি যখন দ্বিঘাত সমীকরণ সমাধান করবেন তখন কিন্তু আপনাকে একটা প্লাস মাইনাস দিতে হবে, কারণ 2টা মূল পাওয়ার জন্য। ঠিক আছে, ওটাই ঘুমাও না। ওকে। জি। এবার আসেন নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, অমূলদ সংখ্যা পাওয়ার জন্য রুটের ভিতরে কি তুলতে হবে? √2। কারণ দেখেন 4 একটা পূর্ণবর্গ, 9 একটা পূর্ণবর্গ, 16 একটা পূর্ণবর্গ, তো অ্যান্সার হবে √2। স্বাভাবিক সংখ্যার যোগে আবদ্ধতা সম্পর্কে সত্য হলো কি? এটা কি আবদ্ধ? স্বাভাবিক সংখ্যা কি যোগে আবদ্ধ কিনা বলেন? আবদ্ধ আবদ্ধ। জি, আবদ্ধ। পূর্ণ সংখ্যা বিয়োগে আবদ্ধতা সম্পর্কে বলেন। পূর্ণ সংখ্যাকে বিয়োগে আবদ্ধ কিনা? আবদ্ধ মূলদ সংখ্যা ভাগের আবদ্ধতা সম্পর্কে বলেন। মূলদ সংখ্যার ভাগে আবদ্ধতা সম্পর্কে বলেন। 0 দ্বারা ভাগ ছাড়া আবদ্ধ। ভেরি গুড, 0 দ্বারা ভাগ ছাড়া। আচ্ছা, a + b = b+, এটা কোন ধর্ম বলেন? এটা হচ্ছে বিনিময়। আবার a × b + c, ab + ac এটা কোন ধর্ম? সংযোজন। না, বন্টন না, এটা বন্টন বিধি। সংযোজন তো ছিল এই যে এইটা 21 নম্বরটা সংযোজন। ঠিক আছে, জি। আচ্ছা এবার আসেন স্বাভাবিক সংখ্যার যোগের একক কে? 0 এই যে নেই স্বাভাবিক সংখ্যা তো যোগের একক নেই। ও সরি। স্বাভাবিক সংখ্যার গুণের একক হচ্ছে 1। ঠিক আছে, 1 পূর্ণ সংখ্যার যোগের একক হচ্ছে কত? 0। পূর্ণ সংখ্যার গুণের একক কত? 1 1/3 এর দশমিক রূপ কি রূপ? 1/3 এর মান কিন্তু হচ্ছে কত? 0.3 অসীম পুনরাবৃত্ত, রাইট? √2 এর দশমিক রূপ কি রূপ? √2 এর দশমিক রূপ অসীম ও অপুনরাবৃত্ত। ভেরি গুড। 1/2 1/2 এর দশমিক রূপ কি রূপ? সসীম না? সসীম। এটা কোন ধর্ম? এই যে a + b এর মডুলাস থেকে a এর মডুলাস + b এর মডুলাস বড়, এটা কোন ধর্ম? ত্রিভুজ অসমতা। আচ্ছা, আর এটা কি? বিপরীত ত্রিভুজ অসমতা না? দেখেন তো, ওই যে রিভার্স ট্রায়াঙ্গেল ইনইকুয়াল। এই সেটের সুপ্রিমাম কত বলেন? 1। সুপ্রিমাম 1। এই সেটের ইনফিমাম কত বলেন? 0। 1 2 3 4 5 এটা সুপ্রিমাম কত আর ইনফিমাম কত? সুপ্রিমাম 5, ইনফিমাম 1। বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য কি বলে? কমপ্লিটনেস অফ এক্সাম কি বলে? প্রতিটি উপরে সসীম সেটের সুপ্রিমাম থাকে বলে, প্রতিটি নিচে সসীম সেটের ইনফিমাম থাকে। দুইটাই তো, উভয়। মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম কি বলে? মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম কি বলে? দুইটি বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা হবে বি নাম্বার। বি হবে। ভেরি গুড।
এই তো হয়ে গেল, আপনারা মোটামুটি ভালোই পারলেন। তো এটা একটা বেসিক চ্যাপ্টার ছিল আর কি। তো আমরা ইনশাল্লাহ এরপর থেকে অসমতার মধ্যে অনেক আলোচনার সুযোগ আছে, অসমতা থেকে কোশ্চেন আসারও অনেক চান্সেস আছে। তো আমরা অসমতা নিয়ে আগামীকালকে ক্লাসে আবার আপনার সাথে দেখা হচ্ছে, অসমতা আলোচনা করবো ওই ক্লাসে, ঠিক আছে? তো আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আগামীকালকে ক্লাসে ইনশাল্লাহ অসমতা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। স্যার, আমরা যারা নতুন ভর্তি হয়েছি, মানে এই ক্লাসটা আমার ফার্স্ট ক্লাস, তারা জি কি আগের ক্লাসগুলো রেকর্ড ক্লাস দেখেই করতে হবে, না ও ক্লাসগুলো কি আবার রিপিট হবে? না না, আপু রিপিট হবে না, আগের ক্লাসগুলো রেকর্ড দেখতে হবে। আমরা তো সবগুলো ক্লাস লাইভেই নিছি, বাট যেহেতু আপনারা পরে ভর্তি হয়েছেন তাই আপনারা হচ্ছে রেকর্ড দেখে নেবেন, ঠিক আছে? তবে অবশ্যই আর কোনো সমস্যা যদি হয়, কোনো জায়গায় যদি কনফিউশন হয়, আমাদের গ্রুপে কিন্তু 24/7, এখানে যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা এটা মানে স্বীকার করবে যে গ্রুপে আপনি যে কোনো সময় দিবেন, আপনি 1-2 ঘন্টার মধ্যে সাধারণত আমরা অ্যান্সার দিয়ে দিই, ঠিক আছে? মানে আপনি 24 ঘন্টার মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন। আপনাকে যেভাবে হোক আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করি গ্রুপের মধ্যে, ঠিক আছে? আপনি গ্রুপে প্রশ্ন করবেন যদি আপনারা রেকর্ড ক্লাস দেখে না বুঝেন কোনো জায়গায়, ঠিক আছে? ধন্যবাদ। জি। ভাইয়া আর্কিমিডিয়ান প্রপার্টি কোনো বাংলা আছে কিনা? আর্কিমিডিয়ান প্রপার্টির বাংলা আর্কিমিডিয়াসের কি জানি বলে আর কি, দাঁড়ান আমি একটু দেখতেছি বইয়ের। আর্কিমিডিসের নিয়ম বলে, আর্কিমিডিয়ান প্রপার্টিকে আর্কিমিডিসের নিয়ম বলে, ঠিক আছে? ওকে। ভাই এই ব্যাচ কবে শুরু হয়েছিল আপনার ফার্স্ট? এই ব্যাচটা এই হ্যাঁ ব্যাচটা কবে শুরু হইলো আমি তো ভুলেও গেছি। এটা মনে হয় নভেম্বরের শেষের দিকে মনে হয় শুরু হয়েছে, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর, এই আর কি। আমাদের হচ্ছে 15টা ক্লাস হয়েছে, 15টা ক্লাস হয়েছে, আজকেরটা নিয়ে 16টা ক্লাস। তো আপনি যদি আপনি কি নতুন ভর্তি হয়েছেন? আমি অডি থেকে শুরু করছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি তো মনে হয় 11টা ক্লাস আপনি পান নাই। তো ওই 11টা ক্লাস আপনি একটু পাই রেকর্ড দেখে দিবেন, কারণ আমাদের হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে ফাইনাল মডেলটা শুরু হয়ে যাবে। তো ফাইনাল মডেলটা শুরু হয়ে গেলে তখন হচ্ছে আপনার পড়ে পড়ে পরীক্ষা দিতে পারলে ভালো না? সেই জন্য একটু রেকর্ড গুলা প্রতিদিন একটা করে রেকর্ড ক্লাস দেখে ফেলার চেষ্টা করেন, ঠিক আছে? আমাদের কি বই লাগবে এর সঙ্গে ভাইয়া, সহায়ক কোনো বই লাগবে? আমরা যে ক্লাস যেই ম্যাটেরিয়াল গুলো দিচ্ছি আপাতত এগুলা দিয়ে আমার মনে হয় কাজ হয়ে যাবে, ঠিক আছে? আমরা বই জি বের ভাইয়া। করব, সার্কুলার দেওয়ার পরে বের করবো, তখন ইনশাল্লাহ কিনতে পারবেন। ভাইয়া জেনারেল পার্টি জিকে না বিজ্ঞান থাকবে, এটা তো কনফিউশন, অনেক কনফিউজড হচ্ছি। আমি তো যতটুকু দেখলাম ওই পোস্টের মধ্যে যে জিকে থাকবে, জিকে তো অবশ্যই থাকবে। এখন জিকের মধ্যে বিজ্ঞানের যদি কিছু কোশ্চেন থাকতে পারে, বাট জিকে তো অবশ্যই থাকবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলো থেকে তো কোশ্চেন থাকবেই অবশ্যই। স্যার বলছিল বিজ্ঞান থেকে থাকবে, আন্তর্জাতিক থেকে বা এ থেকে থাকবে না, এরকম একটা ছিল, এই জন্য উনি বলছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, আমার তাহলে এই ব্যাপারে আসলে আপু জানা নাই, আমি তাহলে একটু জেনে জানাইতে হবে। আমার আসলে খুব ভালো আইডিয়া নেই আর কি। তো সার্কুলার অপেক্ষা আছে, আমি নিজেও আপনাদের মতো সার্কুলারটা দিলে আমি আপনাদেরকে একটু অ্যাকুরেট ইনফরমেশন গুলো দিতে পারবো, এই আর কি। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই। ধন্যবাদ। ওকে, সবাই ভালো থাকবেন।